সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপে। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি এই রমজানে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় আস্থা অনাস্থায় রাজনীতি। 5 আগস্ট পরবর্তী টানাপোড়েনের রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠায় সচেষ্ট সরকার। সংস্কার এবং নির্বাচন ইস্যুতেও একটা অভিন্ন অবস্থানের চেষ্টা চলছে, কিন্তু সময় যতই গড়াচ্ছে এর সঙ্গে বাড়ছে অস্থিরতা, দেখা দিচ্ছে আস্থা অনাস্থা। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা ইস্যুতে চ্যালেঞ্জের মুখে রয়েছে সরকার। এমন বাস্তবতায় কি ভাবছেন আমাদের অতিথিরা, শুনবো তাদের কথা। সবার আগে অতিথিদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আমার ঠিক ডানে রয়েছেন ডক্টর মাহদি আমিন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। আমার ঠিক বামে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি। আর আমার ডান পাশে ওইদিকে রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের তিনজনকেই আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। জাতীয় ঐক্যমত্য কমিশন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে এবং এই সংলাপের শুরুতেই আলী রিয়াজ স্পষ্ট করে বলেছেন সংস্কারের সঙ্গে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে তিনি আরেকটি বিষয়ের উপর জোর দিয়েছেন, সেটি হচ্ছে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়ায় এটিকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা করা হচ্ছে। সংস্কার, নির্বাচন, সংস্কারের পরে নির্বাচন না সংস্কারের পাশাপাশি নির্বাচন, আবার এই যে বাধাগ্রস্ত করবার যে অভিযোগ, পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। রাজনীতি বিষয়টাই আসলে আস্থা এবং অনাস্থার যোগফল। এটা যখন একটা ম্যাচিওর ডেমোক্রেসি থাকে সেখানেও এই ডিবেটগুলো প্রচণ্ড রকম আসে। আপনি যদি এখন আমেরিকার ডিবেটগুলো ফলো করেন, আপনি দেখবেন যে স্টেট ডিপার্টমেন্টের সাথে অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু বিভিন্ন ইস্যুতে সিরিয়াস বিতর্ক হচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে ট্রেড যে ট্যারিফগুলো তারা দিচ্ছে, সে রেসিপ্রোকাল ট্যারিফের পলিসি যেটা সে আন্ডারটেক করেছে, চায়নার সাথে কাইন্ড অফ এ ট্রেড অফ করতেছে ট্যারিফ নিয়ে, তারপরে হচ্ছে ইন্ডিয়ার সাথে যেটা করেছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যেটা করেছে, সাউদার্ন বর্ডারে যেগুলো করছে, সেগুলো নিয়ে কিন্তু আপনার ডোমেস্টিক পলিটিক্সে ব্যাপক ইস্যুজ আছে। এবং এই যে লং টার্ম যে তাদের ফরেন পলিসি রিলেশনশিপ, সেই মার্শাল প্ল্যান থেকে তারা যে ইকোনমির প্ল্যান নিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে সম্পর্ক তারা বিল্ড করেছে, এর পাশাপাশি যেটা হচ্ছে যে লিবারালাইজেশনের পলিসির সাথে সাথে ডেমোক্রেটিক পার্টি যেভাবে অ্যাকোমোডেট করেছে, এবং রিপাবলিকান পার্টির পলিসিও যে ট্রাম্পের সেসব বেশ নাড়ায়া দিয়েছে, এই সব কিছু মিলে কিন্তু ডোমেস্টিক পলিটিক্সে এই বিষয়গুলো থাকে আর কি। তো সেখানে আমাদের মতো একটা দেশের রাজনীতি যেখানে সব কিছু অস্থির, দোটানার মধ্যে আছে, কোনো কিছুর আপনি কোনো সার্টেনটি নাই, এবং কীরকম একটা দেশ দেখেন যে ইউরোপ এবং আমেরিকার প্রত্যেকটা দেশে রাষ্ট্র জাতীয় নির্বাচনটা কবে করবে, এটার মাস, তারিখ এবং কোন সানডে হবে, এটা পর্যন্ত ফিক্স করা থাকে। তো সেই জায়গাতে আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে আমাদেরকে ন্যূনতম ভোটের অধিকারের জন্য কথা বলতে হচ্ছে, কখন নির্বাচন হবে এটা নিয়ে কথা বলতে হচ্ছে, নির্বাচনের মেশিনারি কি হবে, মেকানিজম কি হবে, এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। তো সেই জায়গাতে যখন এইরকম একটা অস্থির এবং ইম্যাচিওর ডেমোক্রেসিতে একটা গণ অভ্যুত্থান হয়ে যায়, তখন আসলে সিচুয়েশন সব উল্টাপাল্টা হয়ে যায়। আপনার যদি 1789-এ ফিরে যায়, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, দেখেন যে নেপোলিয়ন এসে ক্ষমতা না নেওয়া পর্যন্ত টানা প্রায় 20-30 বছর খুন, কাউন্টার খুন, কু, কাউন্টার কু, গিলেটিনে কে কাকে দিবে আর কি, ধরে এনে এনে একজন আরেকজনকে বিপ্লবী, কাউন্টার রেভলিউশনারি, কে রিয়েল রেভলিউশনারি, এগুলো নিয়ে তারা বিতর্ক করেছে। তো এই বাস্তবতায় বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা কিন্তু যথেষ্ট ভালো। যদি আমরা পরিবর্তনগুলো নজর দেই, যেই লেভেলে একটা পরিবর্তন হয়ে গেছে, 16 বছরের একটা ফ্যাসিবাদের পতন হয়েছে, সেখানে আসলে মোটা দাগে খুব বড় অস্থিরতা এখানে নাই। দ্বিতীয়ত হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার দ্বিমতের সাথে আমরা অভ্যস্ত না থাকার কারণে সাডেনলি দ্বিমতগুলো আমাদের কাছে একটা মাইন্ড ব্লোয়িং রিয়েলিটিতে পরিণত হয়েছে। কারণ আমরা হাসিনার আমলের 16 বছরটাতে সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে ওই গণভবন কি বলছে, কালো কোট পরা পেঙ্গুইনগুলো কি বলছে, অনির্বাচিত সংসদের এই ল্যাসপেন্সাররা কি বলছে, এবং এটা সবাই দেখবেন যে ওই একটা লোকের দিকে তাকায় থাকে, সে কি বলছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একজন লোক মারা গেছে, সে বাবাও বিচার চাচ্ছে হাসিনার কাছে,
কেমিক্যাল ফ্যাক্টরিতে 142 জন মারা গেছে, তারাও বিচার চাচ্ছে শেখ হাসিনার কাছে। তাহলে রাষ্ট্র, সরকার, আওয়ামী লীগ, সংসদ, শেখ হাসিনা সব একটা ডাইলিউটেড ফর্মে চলে আসছে, সিঙ্গুলার ওপিনিয়নে চলে আসছে। সেইখানে সাডেনলি 7 মাস থেকে এই রাষ্ট্র আনপ্রেসিডেন্টেড ফ্রিডম অফ এক্সপ্রেশন এনজয় করতেছে, যেটা আমাদের জীবদ্দশায় আমরা দেখি নাই। এই লেভেলের মুক্ত বুদ্ধির চর্চা, দ্বিমত করা, আন্দোলন, সংগ্রাম। এবং আপনি দেখেন যে সরকার ইতিমধ্যে 160-এর মতো আন্দোলন তারা হ্যান্ডেল করেছে, ছোট বড় টড়ো মিলায়ে। মোটা দাগে বড় কোনো স্যাবোটাজ দুর্ঘটনা ঘটে নাই। হ্যাঁ, 3-4টা ইস্যু ঘটেছে যেখানে পুলিশ লাঠিচার্জ করেছে, 2-3 জন শ্রমিক মারা গেছে মিরপুরে, এবং আন্দোলনগুলোর রেজাল্ট আসতেছে কিনা সেটা আবার ডিফারেন্ট আলোচনা। বাট মোটা দাগে তারা এটা মোটামুটি একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্য দিয়ে ফেস করতে পারছে। তো সেই জায়গাতে রাজনৈতিক দলগুলোর যে আলাপচারিতাটাও দেখবেন যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে কিন্তু আওয়ামী লীগ সাপেক্ষে, হাসিনা সাপেক্ষে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে। যেহেতু হাসিনা নাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা কর্মী ছিলাম, আমাদের সম্পর্কটাকে এখন আবার রিঅর্গানাইজ করতে হচ্ছে, যে আমার সাথে বিএনপির সম্পর্কটা আসলে কি, আমার সাথে গণসংহতি আন্দোলনের সম্পর্কটা আসলে কি, কোথায় আমরা একমত, কোথায় দ্বিমত, কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক, কতটুকু ব্যাপারে আমরা টলারেন্ট হব, সহনশীল হব, কতটুকু পাবলিকলি বলবো, কতটুকু বলবো না। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে অনেক অস্থিরতা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি, তাহলে আবার সমালোচনা করছি কেন? সমর্থন এবং সমালোচনা দুটোই যে ডেমোক্রেটিক প্র্যাকটিস, এই প্র্যাকটিসে তো আমরা জাতি হিসাবে অভ্যস্ত নই। সাডেনলি মনে হচ্ছে যে কী ব্যাপার, আপনারা ভিতরে গিয়ে বলে আসলেন, প্রফেসর ইউনূসের সাথে মিটিং করে আসলেন, বাইরে এসে বলছিলেন ভ্যাট কেন বাড়াইছে, বাইরে এসে বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা ভালো না, বাইরে এসে বলছেন ধর্ষণের বিচার করতে হবে, তাহলে কি দ্বিমত হচ্ছে কিনা? দ্বিমত হচ্ছে না। এটাই হচ্ছে একটা রাষ্ট্রের সাথে নাগরিকের একটা কন্টিনিউয়াস বোঝাপড়ার লড়াই। এটাই হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রাক্ট, যে রাষ্ট্র আমাকে যা যা দেবার কথা ছিল, যা যা দিতে পারে নাই, এই দিতে না পারার সাথে নাগরিকের সাথে রাষ্ট্রের একটা কন্টিনিউয়াস একটা পারপেচুয়াল লড়াই আছে। এই লড়াইটার মধ্যে মনে হতে পারে যে একটা অস্থিরতা আছে, মনে হতে পারে যে আমাদের সম্পর্কগুলো হয়তো আগের মতো নাই, মনে হতে পারে যে হাসিনার সময়ের মতো আমরা হয়তো এতটা ঐক্যবদ্ধ নই। আসলে বাস্তবতাটা তা না, আমরা প্রিটি ইউনাইটেড। আমাদের যেখানে যেখানে ইউনাইটেড থাকার কথা, আমাদের স্বাধীনতার প্রশ্নে জিজ্ঞেস করেন, আমরা সবাই ইউনাইটেড। আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে, বিদেশ নীতির প্রশ্নে, প্রতিরক্ষা নীতির প্রশ্নে, একটা রাষ্ট্র স্টেক হোল্ডারদের মধ্যে এই 4-5টা বিষয়ের ভিতরে ঐক্যমত হলেই গুড এনাফ। এর বাইরে সবার ঐক্যমত আসলে প্রয়োজন নাই। এর বাইরে হচ্ছে একটা মিনিমাম লেভেলে ডেমোক্রেটিক কম্পিটিশন সবার ভিতরে থাকতে হবে, সহনশীলতা রেখে একটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আমাদের মধ্যে থাকতে হবে। কারণ জনগণ যেন ভালো পলিটিক্যাল প্রোডাক্টটা পায়। যেভাবে একই মহল্লায় 5টা আপনার মুদির দোকান থাকতে হয়, 5টা চুল কাটানোর দোকান থাকতে হয়, এই দোকানটা থাকার মধ্য দিয়ে ওই মহল্লার বাজারের ভিতরে কম্পিটিশনটা ভালো থাকে, সার্ভিস ডেলিভারিটা ভালো হয়। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি মোটা দাগে অস্থিরতা দেখি না, এটাকে আমি দেখতে পাচ্ছি যে একটা গণতন্ত্রের বৈচিত্র্য, এখানে তর্ক আছে, বিতর্ক আছে, এগুলো একটা পর্যায়ে ম্যাচিওর হবে। এবং এই ম্যাচিওর হওয়ার মধ্য দিয়ে যেটা হবে, রাষ্ট্র তার জনগণকে সোশ্যাল কন্ট্রাক্ট মোতাবেক সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা ডেলিভার করতে পারবে সময়ের সাথে। তো এই যে নতুন করে যে সংলাপটা শুরু হলো, এই সংলাপের মধ্য দিয়ে এই মানে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হবার যে অভিযোগটি আলী রিয়াজ সাহেব করেছেন, আবার তিনি পাশাপাশি কিন্তু বলেছেন সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এই দুইটা বিষয়ের উপরে যদি আপনি একটু আলোকপাত করেন। দেখেন, মানে ওনারা তো আসলে ধরেন টেকনোক্র্যাট লোক, একদম স্পেসিফিক জব ডেসক্রিপশনে ওনারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এঙ্গেজ হয়েছেন, একটা কমিশন স্পেসিফিকলি এই কাজটা করবে। অতএব ওনার দায়িত্বের প্যারামিটারে তো আসলে সংস্কার মেইনলি, এবং এই সংস্কারের সাথে কতটুকু রাজনৈতিক দলগুলোর সাথে একমত করানো যায় না। পলিটিক্যাল জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে যে চিফ অ্যাডভাইজার কি বলছে, অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে। সবশেষ বলেছেন ডিসেম্বরের নির্বাচন, ডিসেম্বর, মার্চ, জুন, আগের ডেডলাইন যেগুলো বলেছেন কথাবার্তা রাফলি একই জায়গাতে আছে, ডিসেম্বর, মার্চ, জুন এর মধ্যে আছে। তো সেই জায়গাতে ওনার প্যারামিটারে হয়তো এই কথাটা কারেক্ট যে ওনার যে জব ডেসক্রিপশন, এটার সাথে আসলে নির্বাচনের সম্পর্ক নাই। নির্বাচন বিষয়টা আসলে পলিটিক্যালি হ্যান্ডেল করবেন সরকার। উনি একটা ছোট্ট গণ্ডিতে একটা টেকনোক্রেটিক জায়গাতে দায়িত্ব পালন করছেন। তো সেখানে আমি খুব বেশি মতবিরোধের জায়গা এখানে দেখতে পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব জুনায়েদ সাকি, এই যে নতুন করে যে সংলাপটা শুরু হলো,
এর আগে আপনারা সেটা হচ্ছে ওই এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নের জবাবও অনেকে দিয়েছেন। পুরো বিষয়টা নিয়ে যদি আপনি আলোকপাত করেন, সংস্কার এবং নির্বাচনও। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই আপনাদের সহ। আসসালামু আলাইকুম। এখানে আমার মনে হয় যে আমার অনেকগুলো কথা রিপিট না করি, যে কথাগুলো ইতিমধ্যে বলেছেন। এই বিশেষ বাস্তবতায় আমরা আস্থা অনাস্থার বিষয়গুলো কেন আসছে? আস্থা অনাস্থা এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সবসময়ই থাকে। আস্থা আছে বলেই আবার অনাস্থা থাকে, অনাস্থা আছে বলেই আস্থা থাকে। এটার একটা ইন্টারডিপেন্ডেবিলিটি, মানে আন্তঃনির্ভরশীলতা আছে। কিন্তু মানে এই মুহূর্তে আস্থা অনাস্থার অর্থ কী? আমার মনে হয় যে অনাস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাইমারিলি, সেটা পলিটিক্যাল কম্পিটিশন। ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, তারা তো, যেটা একটু আগে বলা হলো, যে একটা ফ্যাসিস্ট সরকারের সাপেক্ষে একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, মানে একটা কমন মিনিমাম লক্ষ্য, এবং সেইটা অর্জন করা, ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে হবে। এবং সেটা যার যার অবস্থান থেকে লড়াই হয়েছে, যুগপৎ ধারায় হয়েছে, এবং অনেকেই আমাদের মতো যারা আমরা একটা জোট গঠন করেও লড়াই করেছি। ফলে জোটগতভাবে যুগপৎ ধারায় এবং একেবারেই নিজস্ব অবস্থান থেকে এই লড়াই কিন্তু সম অভিমুখের লড়াই। লড়াইটা হয়েছে যে একটা সরকার আছে, সেই সরকারকে ফেলতে হবে। এবং যেটা এইবারের লড়াইয়ের বিশেষ দিক, সেটা হচ্ছে যে কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রশ্নটা এই লড়াইয়ের ভেতর থেকে খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে সামনে এসেছিল, যে কারণে 31 দফা যুগপৎ আন্দোলনের সামনে এসছে। রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারটি রীতিমতো একটা, মানে দুই দিক থেকে ঐক্যের শর্ত ছিল। একটা হচ্ছে যে আপনি নতুন ভিশন ছাড়া, মানে একই ব্যবস্থা রিপিট করার মধ্যে মানুষের কোনো আগ্রহ নেই। ফলে মানুষের সামনে নতুন স্বপ্ন দেখাতে হবে। যে ধরনের লড়াই এইটা ডিমান্ড করছিল, শেখ হাসিনা যে ধরনের শাসন কায়েম করেছে, তাতে তারা যে কিভাবে একটা আন্দোলন শেষ করে দিতে পারে একটা স্যাবোটাজ করে, সেটা তো আমরা দেখেছি 28 অক্টোবর দেখা গেল। আমরা কি ওই সময়টাকে শাসন বলবো না দুঃশাসন? না, ওটা একটা ফ্যাসিস্ট শাসন। তার সব রকম মানে দক্ষতাই সেই শাসনটা অর্জন করেছিল, ফ্যাসিবাদের যতগুলো কূটকৌশল আছে। কিন্তু যেটা বললাম, যে একটা আন্দোলনও কিন্তু তারা নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা অর্জন করেছিল, যে নানান ধরনের স্যাবোটাজের মধ্যে দিয়ে, যাতে করে এটা পিপল আগেই, মানে ওই সম্পর্কটা তৈরি না হয়, ভয় পেয়ে, মানে ভয়টাকে এফেক্টিভ করা যায়। তো সেটা তারা তখন করতে পেরেছিল। কিন্তু এই যে একটা, মানে ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন, সেটা মানে মানুষের একটা বিরাট উত্থানকে ডিমান্ড করছিল। ওইটা ছাড়া যে আন্দোলন বিজয় লাভ করতে পারবে না, এটা কিন্তু শুরু থেকে আমাদের একটা অনুমানের জায়গা ছিল। এবং সেটার কিভাবে ঘটে, যখন একটা নতুন ভিশন মানুষের সামনে হাজির হয়। মানুষ বিদ্যমান অবস্থার মধ্যে ইধারকে উধার যাবে, এটা সাধারণত শান্তিপূর্ণ উপায় অর্জন করতে চায়। ইলেকশন থাকলে এর উপর ক্ষোভ আছে, ওর উপরে যেয়ে দিল। কিন্তু একটা পুরো, মানে জগদ্দল পাথরকে সরাতে হবে, সেটার জন্য যে ধরনের তার, মানে একটা সাহস এবং উত্থান দরকার হয়, যে স্যাক্রিফাইসের মেন্টালিটি দরকার হয়, সেই জায়গাটা অর্জন করতে হলে তার একটা বড় স্বপ্ন লাগে, যেটা 71 আমাদেরকে দিয়েছিল, একটা রাষ্ট্রপতন হতে যাচ্ছে। এখন এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গণতন্ত্র হবে, এইটা যখন মোটামুটি মেজর অপোজিশন, মানে প্রধান অপোজিশন পার্টি বিএনপি সহ অ্যাক্রস দি অপোজিশন সব পার্টি যখন ওই জায়গাটা আসলো, তখন এটা নতুন ভিশনের জায়গা একটা তৈরি হয়েছিল। খেয়াল করে দেখবেন যে ছাত্ররা যে আন্দোলনের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থানের ঘটনাটা ঘটলো ছাত্রদের, সেখানে আত্মত্যাগ, অসাধারণ লড়াইয়ের নতুন নতুন অনেক কৌশল আমরা দেখেছি। এবং ছাত্ররা নেমেছে, তারপর সমস্ত জনগণ যেভাবে যুক্ত হয়েছে, সেগুলোকে ব্যাখ্যা করতে গেলে তার যে অনেকগুলো ডাইমেনশন, আসলেই নানান দিক থেকে যেমন বিশিষ্ট আলোচনার দাবি রাখে, তেমনি আবার উদ্দীপনারও তৈরি করে। কিন্তু ওই আন্দোলনের সবচেয়ে মানে বড় দিকটা যদি আপনি দেখেন, যে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র নেতৃত্ব যে কর্মসূচি সামনে আনলো, সেটার ব্যাকগ্রাউন্ড কিংবা ভিত কিন্তু আগেই ছিল। একটা ফ্যাসিস্ট শাসকের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কোনোটাই কিন্তু নতুন কোনো শব্দ নয়। এটা ইতিমধ্যেই ব্যবস্থাটা, এই আলোচনাটা এবং এই ভিশনটা সামনে এসছে। তার মানে ওই যে ভিশন তৈরির যে চেষ্টা, যে স্বপ্ন, সেটা কিন্তু কাজ করেছে, জমিন তৈরি হয়েছে, একদিনে নয়, স্পার্কটা করেছে। এটি 15 বছর দুঃশাসনের বিরুদ্ধে ক্রমে। ফলে এখন আমি যে জায়গাটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে
ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের লোক শক্তিগুলো এইভাবে এক জায়গায় হয়েছিল, কিন্তু শক্তিগুলো তো আবার আলাদা আলাদাও, তাদের আদর্শিক পার্থক্য আছে, ইতিহাসের পার্থক্য আছে, সামাজিক অর্থনৈতিক কর্মসূচির পার্থক্য আছে, যেগুলো সব মিলিয়ে রাজনৈতিক পার্থক্য সে কারণেই আছে। এখন এই পার্থক্য তো পলিটিক্যাল পার্টি মাত্রই ক্ষমতায় যেতে চায় এবং যে পারবে সে এককভাবেই যেতে চায়। সুতরাং ওই প্রতিযোগিতার প্রশ্নটা এখানে আবার হাজির হয়েছে, কারণ এখন ক্ষমতার প্রশ্ন সামনে এসছে, কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, নির্বাচনের ইস্যু সামনে, ফলে একটা কম্পিটিশনও শুরু হয়েছে। এখন এরকম একটা অবস্থায় আমরা কি করব? আমরা একটা ঐতিহাসিক পর্বে আছি, এইটা প্রথমত আমাদের স্মরণ রাখা দরকার, কারণ ডেমোক্রেসিতে কম্পিটিশন হবে, কিন্তু আমাদের ঐতিহাসিক পর্বটা যে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেম ডেভেলপ করার দায়িত্বের মধ্যে আছি, এইটা যার উপর থাকে তখন তাকে যে অতিরিক্ত সচেতনতাটা থাকতে হয় যে আমরা এই ডেমোক্রেটিক সিস্টেম ডেভেলপ করার দায়িত্বটাকে কোনোভাবে অবহেলা করলে, কম্পিটিশনকে অনেক বেশি বড় করে দেখলে আমরা একটা হিস্টোরিক্যাল ব্লান্ডারের দিকে যেতে পারি, আমরা খাদের মধ্যে পড়তে পারি। সেই ঝুঁকিগুলো কিন্তু অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই আছে। সেই কারণে আমি আস্থা অনাস্থার প্রশ্নটাকে যেটা বলতে চাইলাম, যেটা প্রধানত আমি পলিটিক্যাল কম্পিটিশন, প্রতিযোগিতা আকারে দেখছি, কিন্তু এটার মধ্যে এটা ততক্ষণ পর্যন্ত নিরাপদ অথবা আশঙ্কার কিছু নেই যতক্ষণ পর্যন্ত আমরা ঐতিহাসিক কর্তব্যটা মনে রাখবো যে আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা, নতুন বন্দোবস্ত নির্মাণ করতে হবে এবং সেটার জন্য যে অপরিহার্য ন্যূনতম জাতীয় ঐক্য, ওইটাকে বহাল রেখেই আমাদের এই প্রতিযোগিতাটা করা দরকার। রাইট, ওইটা ক্ষতিগ্রস্ত করে প্রতিযোগিতা করতে গেলে খাদের মধ্যে পড়া ছাড়া উপায় থাকবে না। এটা গেলে 1 নম্বর বিষয়। আর ধরেন আস্থা অনাস্থার যে বিষয়টা এখন তৈরি হয়েছে যে সংস্কার অথবা নির্বাচন, আমার মনে হয় যে আমাদের দিক থেকে আমরা যে কথাটা শুরু থেকে বলে আসছি যে এই দুইটাকে যখন আলাদা করে দেখা হয় অথবা পরস্পর বিপরীত করা হয়, এটা আরেকটা বড় ধরনের ভুল এবং কিছুটা সংকীর্ণ স্বার্থ প্রণোদিত, এটার পেছনের তাড়নাটা কোথা থেকে আসে? সংকীর্ণ স্বার্থ থেকে আসে। ওই যে বললাম যে কম্পিটিশন যখন সংকীর্ণ হয়ে পড়ে, সংকীর্ণ স্বার্থ ড্রিভেন হয়, তখন সে এইটার জায়গাতে যাবে। কেন বলছি? যেমন ধরেন সংস্কার করতে চাচ্ছি, তা আমরা তো ইলেকশন আমরা চাইবো না কেন? কারণ ইলেকশন তো আমাদের ভেরি মাচ পার্ট অফ দি সংস্কার। আমরা ইলেকশনটাই ঠিকঠাক মতো যদি হতো এই দেশে, তাহলে তো একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার থাকতো, অন্তত এই ফ্যাসিবাদের জন্ম হতো না এবং একটা সরকার যত খারাপই হোক তাকে মানুষ ভোট দিয়ে বিদায় করে দিতে পারতো। তো একটা ইলেকশন না হওয়ার ফলেই তো সমস্ত জিনিসটা এইভাবে রূপ লাভ করলো। তো সুতরাং ওই জায়গা থেকে ইলেকশন তো গুরুত্বপূর্ণ ব্যাপার একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, এবং জনগণ একটা ডেমোক্রেটিক রিপাবলিক মানেই হচ্ছে, রিপাবলিকের অর্থ কি? জনগণ ক্ষমতার কেন্দ্র, জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত। তাহলে জনগণের প্রতিনিধিত্বকারী শক্তি ডেমোক্রেটিক রিপাবলিকে, যেখানে জনপ্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা হয়, সেখানে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত করবে। সেই প্রতিনিধিরা জনগণকে ছাপিয়ে যাবে, তার উপর প্রভুত্ব করবে, নাকি জনগণের অধীনস্থ থাকবে? এটাই ডেমোক্রেসির মূল প্রশ্ন। এখন সিস্টেম যদি এমন হয় যে প্রতিনিধিরা জনগণের উপর প্রভুত্ব করবে, তাহলে ওটা ফ্যাসিবাদ হবে, যেটা হয়েছে আমাদের এখানে, অন্য অনেক দেশেও হয়েছে। আবার সিস্টেম যদি এটা থাকে যে না, কোনো না কোনোভাবে জনগণ এবং প্রতিনিধিদের মধ্যে ভারসাম্য থাকবে অথবা জনগণ প্রভুত্ব করতে পারবে, তার অধীনস্থ থাকবে প্রতিনিধিরা, তাহলে সেটাকে আমরা অধিকতর গণতান্ত্রিক ব্যবস্থা বলব। এখন বাংলাদেশের মূল লড়াইটা ওই জায়গায়, যে কথাটা এইখানে সংস্কার আর নির্বাচনের ক্ষেত্রে আনা হলো। আমরা সংস্কার করতে চাইছি যাতে জনগণ ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ তার প্রতিনিধিরা তাকে সে ঠিক করতে পারে এবং তার অধীনস্থ থাকে। ফলে তার প্রতিনিধি ঠিক করার অধিকার নির্বাচন, আর তার অধীনস্থ থাকা হচ্ছে তার ক্ষমতা কাঠামোর এমন একটা ভারসাম্য যেখানে জবাবদিহিতা থাকে এবং কেউ সবাইকে ছাপিয়ে উঠে যেতে পারে না, যেমন আগেরটাই ছিল। প্রধানমন্ত্রী, যিনি উপরে আল্লাহ, বাংলাদেশের নিচে প্রধানমন্ত্রী, সমস্ত ক্ষমতার মালিক এবং জবাবদিহিতার ঊর্ধ্বেই কেবল নন, তিনি সংবিধানের ঊর্ধ্বে ছিলেন। সি দি এক্সিস্টিং কনস্টিটিউশন, তাতে প্রধানমন্ত্রী যেই হোক না কেন, ইভেন দি চিফ অ্যাডভাইজার বাংলাদেশে যিনি এখন, তার ক্ষমতা কিন্তু মোটামুটি ওই জায়গায় অবস্থান করছে। এখন এই যে ক্ষমতা চর্চা করা না করা সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটার জন্য প্রেক্ষাপট লাগে, অনেক কিছু লাগে। তো সেই জায়গাতে বাংলাদেশের অভিজ্ঞতা হচ্ছে প্রধানমন্ত্রীর এই ক্ষমতার কাঠামোটা প্রবলভাবে স্বৈরতান্ত্রিক, যেটাকে ফ্যাসিস্ট ব্যবস্থায় রূপান্তরিত করা যায়। কাজে আমাদের এটা বদলাতে হবে। সেই বদলানোর প্রশ্নটা ইলেকশনের কোনো মুখোমুখি না, বরং ইলেকশন
অ্যান্ড জনগণ প্রতিনিধি নির্বাচন করবে, আর প্রতিনিধিরা জনগণের অধীনস্থ থাকবে কিনা সেইখানে প্রশ্নটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য। এই দুটো বিষয় হচ্ছে সংস্কারের মূল দিক, এবং সেখানে ইলেকশন একটা ইন্টেগ্রাল পার্ট, অবিভাজ্য অংশ। সুতরাং বিরোধিতা কি কারণে লাগানো হচ্ছে, এইটা হচ্ছে না বলে ওইটা পিছায় যাচ্ছে, ওইটা হচ্ছে না বলে এটা আগায় যাচ্ছে, এইগুলোর আলোচনা আমি বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, আমাদের দল বুঝতে পারে না। কিন্তু ওই বিষয়টি আমি যে জায়গাটা পৌঁছাতে চাচ্ছি, আপনি এর আগে একটু মানে প্রফেসর আলী রিয়াজের রেফারেন্সে যে আলোচনাটা করলেন, আমরা মনে করি যে সংস্কার অনেকগুলো বিষয় আছে যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হওয়া সম্ভব, সেইগুলোই যেগুলো মানে অর্থাৎ আমরা সবাই একমত, স্টেকহোল্ডারদের মধ্যে ঐক্যমত্য আছে। ঐক্যমত্য ধরেন, আমি কথার কথা অর্থ বললাম যে ঐক্যমত্য হয়েছে 20টি প্রশ্নে, তার মধ্যে 10টি প্রশ্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে অর্থাৎ নির্বাহী আদেশে এখন সম্ভব, সেটাও র্যাটিফাই করতে হবে, কিন্তু এখন নির্বাহী আদেশে সম্ভব। 10টি প্রশ্ন যেগুলো মৌলিক কাঠামোগত অথবা সাংবিধানিক, সেটা আপনাকে রেখে দিতে হবে, পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। কিন্তু এই যে আমরা ঐক্যমত্য হলাম 20টা প্রশ্নে, এটি এখনকার সময় জাতীয় সনদ। এই গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটা জাতীয় সনদ তৈরির ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা। সনদ তৈরি করবে কারা? ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট, সমস্ত স্টেক হোল্ডাররা। তাহলে স্টেক হোল্ডাররা একটা জাতীয় সনদ তৈরি করবে, তারা বলবে যে আমরা এটাতে একমত, যেই গভর্নমেন্ট ভবিষ্যৎ পার্লামেন্টে যাক তারা এটা বাস্তবায়ন করবে, এবং তারপরে আসবে এইটা বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে, কতদিনে আমরা এটা করব। দুটো অংশ। পদ্ধতির প্রশ্নে 3টা তর্ক আছে। গণপরিষদের নির্বাচন, আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, আবার অনেক রাজনৈতিক ইনক্লুডিং বিল বলছে এটা একটা জেনারেল পার্লামেন্ট হলেই সম্ভব, 2/3 মেজরিটি অর্জন করলে, এবং সেখানে একটা অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে এটা সম্ভব। সেইখানে একটা তর্ক আছে। আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা কি 5 বছর অপেক্ষা করব এই সংবিধান সংস্কার করার জন্য, নাকি পরবর্তী সংসদে নিয়ে যাব। সো এটার একটা টাইম লিমিট মানুষ আশা করে যে আমরা রিয়েলি একটা টাইমের মধ্যে সেটেলমেন্টে পৌঁছালাম। আমাদের দিক থেকে আমরা মনে করি যে 6 মাসের মধ্যেই সংস্কার সম্পন্ন করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংস্কার পরিষদ হলে অথবা গণপরিষদ হলে এইটা কি একটা শুধুমাত্র গণপরিষদ হবে, তারপর সংবিধান হবে, তারপর আরেকটা নির্বাচন হবে? মোটেই সেটার প্রয়োজন নাই। একই মানে সংসদ একই সাথে সরকার গঠন করতে পারে, একই সাথে সংস্কারের ম্যান্ডেট নিতে পারে। তা আমরা কেন সংবিধান সংস্কার পরিষদ বলছি, সেটার কারণ হচ্ছে গভর্নমেন্ট ইতিমধ্যেই ঠিক করেছেন যে সংবিধান সংস্কার করা হবে, নতুন সংবিধান লেখা হবে। এটা কিন্তু মানে সরকারের দিক থেকে বলা হয়নি, কোনো কোনো দল বলতে পারে। এখন তাহলে গভর্নমেন্ট যখন বলছে সংস্কার করা হবে, তার জন্য সে সংস্কার কমিশন করেছে, তাহলে সেই সংস্কার যা করা হবে অর্থাৎ কমন মিনিমাম এগ্রিমেন্ট, সেইটা কি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এই পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হচ্ছে এই সংবিধানকে সিগনিফিকেন্টলি সংস্কার করার জন্য, সেইটা যে জায়গায় দাঁড়ায় এটা পিপলের উইল আকার আসে, অভিপ্রায় আকার আসে। বিদ্যমান সংবিধানে আছে, সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের প্রকাশ। সুতরাং সংবিধান যখন জনগণের অভিপ্রায়ের প্রকাশ হিসাবে পার্লামেন্টে সেটা হবে, সুপ্রিম কোর্ট সেটা সুরক্ষা দেওয়ার কথা, এটাকে হস্তক্ষেপ করার কথা না। আপনি 13 অ্যামেন্ডমেন্ট দেখেন, 15 অ্যামেন্ডমেন্ট দেখেন, ভবিষ্যতে 18 অ্যামেন্ডমেন্টও যেভাবে পূর্বগুলো বাতিল হয়েছে, ভবিষ্যতে ওইটাও বাতিল হতে পারে। সে কারণে আমাদের দিক থেকে আরও অনেক প্রশ্ন আছে, আমি তুলছি না এখন। আমি যেটা বলছি যে শুধুমাত্র এই পদ্ধতির প্রশ্নে এই তর্কগুলো কমন মিনিমাম পয়েন্টে আমরা কীভাবে মিলতে পারি, সেখানে একটা প্রস্তাবনা আমরা দিচ্ছি, আমরা জনমত সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর মাহাদি আমিন, এই আলোচনার আলোকে আপনি কি বলবেন? দেখুন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো কিংবা একটা সম্পন্ন হলে আরেকটা করা সম্ভব হবে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা অনেকটা অনাকাঙ্ক্ষিত, এটা সমীচীন না। আমরা জানি যে সংস্কার এবং নির্বাচন দুটাই কিন্তু চলমান প্রক্রিয়া। সংস্কার বলতে আমরা কি বুঝি? একটা দেশ, একটা সমাজ, একটা সংস্কৃতি, একটা বাস্তবতায় আমরা যা কিছু পরিবর্তন আনি সেটা জনগণের কল্যাণের জন্য, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য, স্বাবলম্বিতা বা স্বনির্ভরতা নিশ্চিত করার জন্য, অধিকার এবং মৌলিক স্বাধীনতা মর্যাদা নিশ্চিত করার জন্য যে ধরনের পরিবর্তন আমরা আনবো, এই সব কিছুই কিন্তু সংস্কার। এটা একটি চলমান প্রক্রিয়া। যখন যেরকম প্রয়োজন হবে, যে সরকার দায়িত্বে থাকবে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে একটা ম্যান্ডেটের মাধ্যমে তারা সেটা সম্পন্ন করবে। আর নির্বাচনের ক্ষেত্রে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হবে, সেটি স্বাভাবিক। সুতরাং বর্তমান রাজনৈতিক বাস্তবতাতেও আমরা যেহেতু একটা গণতান্ত্রিক পথ পরিক্রমায় রয়েছি, এটা অনেক অসীম আত্মত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশ পেয়েছি। এখানে আমাদের যারা গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ছিলাম, দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলে যারা সংগ্রাম করেছি, তাদের সবার আসলে এই জায়গায় একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, কিছু কমন অ্যালাইনমেন্ট আমাদের রয়েছে।
সেটা কি, আমরা যে 31 দফার কথা বলছি, এই 31 দফা কিন্তু যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দল মিলেই করেছিল, এবং এটা করেছিল কিন্তু ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। এমন একটা সময়ে যখন কেউ জানতো না কবে ফ্যাসিবাদের পতন হবে, কবে শেখ হাসিনা পালিয়ে যাবে, সেই সময় কিন্তু সবার আগে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিল। পরবর্তীতে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দল এক হয়ে একটা প্ল্যাটফর্ম থেকে 31 দফা উপনীত হয়, যেটি জাতীয় ঐক্যের একজন প্রতীক হিসেবেই এই 31 দফা নিয়ে আপনাকে আলাদা প্রশ্ন করব, কিন্তু আপনি যদি এখন এই ডক্টর আলী রিয়াজ যে কথাটি বলেছেন, নির্বাচন ও সংস্কার মানে একের সঙ্গে অন্যের কোনো সম্পর্ক নেই, এটি একটি বিষয়। আর একটা বিষয় তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা চলছে। একটা অভিযোগ আকারেই কিন্তু বিষয়টি আসে। এই বাধাগ্রস্ত নিশ্চয়ই স্টেক হোল্ডারদের কাছ থেকে, এবং স্টেক হোল্ডার মানেই তো রাজনৈতিক দলগুলো। কি মনে করেন আপনি? যে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন, ওনারাই তো সবার আগে সংস্কারের প্রস্তাবনা দিয়েছিল, সুতরাং বাধাগ্রস্ত করার তো প্রশ্নই ওঠে না। আজকে আমরা প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলোর কথা বলছি, পরপর 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা থাকবে, যেখানে সমাজের সব শ্রেণী পেশার কৃতি মানুষজনেরা তারাও রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবেন। আমরা দেখেছি যে আর্টিকেল 70 অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা হচ্ছে, আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা হচ্ছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মাঝে ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা হচ্ছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু 31 দফায় আছে। 31 দফাকে স্কিপ করার কোনো উপায় নাই, কারণ এটাই কিন্তু একটা মোটামুটি সমন্বিত রূপকল্প। আজকে যতগুলো বাস্তবসম্মত, যতগুলো মোটামুটি গ্রহণযোগ্য আলোচনা হচ্ছে সংস্কারের ক্ষেত্রে, এই প্রত্যেকটা কিন্তু সেখান থেকে এসেছে। তার মানে আপনি দাবি করছেন যে বিএনপির 31 দফায় এটা সার্বিক সংস্কার নিহিত আছে? অ্যাবসলিউটলি, মোটামুটিভাবে যেগুলো বাস্তবসম্মত, যেগুলো সর্বজন গ্রহণযোগ্য, সেগুলো সেখানে রয়েছে। এর পাশাপাশি কিন্তু সংস্কারে আরও একটা ব্যাখ্যা রয়েছে। সংস্কার মানে যেমন আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে হবে, এর পাশাপাশি জনগণের কল্যাণ করতে হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হবে। বর্তমান যে বাস্তবতা, সেখানে আমাদের দেখতে হবে কীভাবে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি। আমাদের অনেক তরুণ যুবক রয়েছে, তাদের যে পোটেনশিয়াল রয়েছে, সেটাকে আমরা কীভাবে তাদের মাঝে স্কিল সেট এবং ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের মাধ্যমে বাস্তব করতে পারি। আমাদের জনসংখ্যার অর্ধেকের উপর নারী, শিশু, ওনাদের আজকে দেখছি যে সমাজে বর্তমানে সেরকম নিরাপত্তা নাই, কীভাবে আমরা তাদেরকে সুরক্ষা দিতে পারি সেটা নিশ্চিত করতে হবে। এটাও তো সংস্কার। আমাদের দেখতে হবে কীভাবে আমাদের শ্রমিক, মজুর, কৃষক যারা রয়েছেন তারা তাদের প্রাপ্য মজুরি পান। আমরা দেখতে হবে কীভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে। দেখতে হবে কীভাবে আমরা এসএমই এবং বড় ব্যবসা যেগুলো রয়েছে সেগুলোতে প্রপারলি রান করতে পারি, কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এই প্রত্যেকটাতে সংস্কার। সংস্কার বলতে আমাদের পলিউশন কীভাবে আমরা কমাবো, আমরা কীভাবে পরিবেশ এবং জলবায়ুকে সামনের দিকে নিয়ে যাব। আমরা সংস্কার বলতে কিন্তু এই সব কিছু বুঝি। সুতরাং আমরা যখন দেখব যে সংস্কার কি, সংস্কারের একটা পার্ট হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা সুরক্ষিত করব, জনগণকে তাদের অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত করব, এর পাশাপাশি ওনাদের প্রত্যেকের ভাগ্যের পরিবর্তন করব, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে। এবং এই অ্যাকচুয়াল টোটাল রোডম্যাপটাই কীভাবে আমরা করব, কোন প্রসেসে, কোন মেথডে করব, এটা কিন্তু 31 দফার সাথে ইন্টারলিঙ্কড। সুতরাং এটাকে আমরা বলছি একটা সমন্বিত রূপকল্প, যেখানে আমরা এই সব জায়গায় কনসালটেশন করেছিলাম, সব শ্রেণী পেশার মানুষের গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের সাথে আলাপের মাধ্যমে করা হয়েছে। কিন্তু 31 দফা কিন্তু চূড়ান্ত প্রোডাক্ট না। আমরা এখন এটা নিয়ে আবারও সব শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, কনসালটেশন করছি, এক্সপার্ট এবং প্রফেশনালদের কাছে রিচ আউট করছি। সবার একটা সমন্বিত প্রয়াসে এটা ইনশাল্লাহ নির্বাচনের আগে আমরা আমাদের ফাইনাল ম্যানিফেস্টোতে কনভার্ট করব। তবে এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে, সংবিধান বা আমরা যার কিছুই বলি সংস্কারের ক্ষেত্রে, এটাকে জনসম্পৃক্ত হতে হবে। এটা কিন্তু কেতাবি কোনো কিছু না। এমনভাবেই সংস্কারটা বাস্তবায়ন করতে হবে, প্রস্তাবনাটা আসতে হবে যেখানে আমাদের জনগণের সম্পৃক্ততা থাকে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় যে সংস্কারগুলো রয়েছে, আমরা আমাদের ফরেন পলিসি সংস্কার দেখছি। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুরু, জনশক্তি রপ্তানি শুরু, খাল কাটা কর্মসূচি, সেটাও কিন্তু সংস্কার। এই প্রত্যেকটা সংস্কার সফল হয়েছে কারণ এর পিছনে ছিল জনগণের ভোটে নির্বাচিত জনসম্পৃক্ত সরকার। সুতরাং আমরা সংস্কার বলতে তাই বুঝি যেখানে জনগণের ম্যান্ডেট থাকবে, জনগণের সম্পৃক্ততা থাকবে, সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটবে, এবং এর জন্যই তো আমাদের একটা নির্বাচিত সরকার প্রয়োজন। সুতরাং সংস্কারের মৌলিক ভিত্তি যেমন 31 দফা, এটা সত্যি, একই সাথে এটাও সত্যি সেই সংস্কারটা করবে কারা? একটা জনসম্পৃক্ত সরকার, যেই সরকার সেই নির্বাচনের মাধ্যমে আসবে, যেই নির্বাচন জনগণকে ক্ষমতায়িত করবে। এটাই তো গণতন্ত্রের সংজ্ঞা। গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ নির্ধারণ করবে কারা ওনাদের প্রতিনিধিত্ব করবেন, এবং সেই প্রতিনিধিত্বের মাধ্যমেই জনগণের ক্ষমতাও নিশ্চিত হবে, জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে। সুতরাং একটা অনির্বাচিত সরকার, তার তো সেই ম্যান্ডেটটুকু নেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহদী আমিন। আমাদের এই আলোচনা চলবে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, নিচ্ছি 2 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন।
বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে, সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি আস্থা অনাস্থায় রাজনীতি নিয়ে। আবার ফিরব ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে। নতুন করে যে সংলাপ, আমরা সংলাপে দেখি আলাপ প্রলাপ, কিন্তু গোলাপ পাই না। আপনি কি মনে করেন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এখন যে সংলাপ শুরু হয়েছে সেখানে গোলাপ আসবে? আমি তো চারদিকে শুধু গোলাপ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে যা ঘটে গেছে দেখেন, এই যে গত 7 মাসে যে পরিমাণ ইন্ডিয়ান লেড ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে এই দেশে, এরপরেও দেখেন ইকোনমিস্ট পত্রিকা মোতাবেক আমরা এই বছর কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি। কেন হয়েছি? এর আগে এটা আপনার সাউথ আমেরিকান কান্ট্রিগুলো হয়েছে, কখনো কখনো পোল্যান্ড হয়েছে, কলম্বিয়া হয়েছে, ইউক্রেন হয়েছে কত কয়েক বছর আগে আপনার, যারা একটা মানে ভেরি ডিফিকাল্ট টামুলটাস পলিটিক্যাল জার্নির ভিতর থেকে দেশ আকারে উঠে এসছে, গৃহযুদ্ধ থেকে ফিরে আসছে, ফ্যাসিবাদ থেকে ফিরে আসছে, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আসছে। তো সেই রকম একটা জায়গায় ইকোনমিস্টের মতো ইন্টারন্যাশনালি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল একটা পত্রিকা বলছে যে আমরা এই বছর কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি। তাহলে এই রকম একটা জায়গাতে বুঝতে হবে যে আমাদের দেশের ভাবমূর্তি সারা দুনিয়াতে কেমন করে বাড়ছে। দ্বিতীয়ত দেখেন, জাতিসংঘের মহাসচিব এত লম্বা সময়ের জন্য আপনার আমাদের মতো একটা কম গুরুত্বপূর্ণ রাষ্ট্রে 4 দিনের জন্য সফরে আসছেন, এটা কিন্তু একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। সাধারণত এই লেভেলের মানুষ আমাদের মতো দেশগুলোতে ফিউ আওয়ার্সের জন্য আসেন, 6 ঘন্টার জন্য আসেন, 8 ঘন্টার জন্য আসেন, একটা জয়েন্ট কমিউনিক করে বিকালের ফ্লাইটে চলে যান। সেই মানুষটা দেখেন 4 দিনের একটা ট্রিপে আসছে। ইট গিভস সিগনিফিক্যান্ট মেসেজ টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি যে এই রাষ্ট্রের নেতৃত্বে কারা আছেন, কারা দেশ চালাচ্ছেন, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে কীভাবে দেখছে। তুলসী গ্যাবার্ড গত কয়দিন আগে ইন্ডিয়াতে যে একটা ভেরি লিডিং কোশ্চেনের একটা আউট অফ কনটেক্সট উত্তর দিয়েছেন, এরপরে আবার হোয়াইট হাউস এটাকে এই ডিফেন্সটাকে ওন করে নাই। এরপরে দেখেন স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আবার ইউনূস সরকারের প্রশংসা করেছে যে মাইনরিটি প্রোটেকশনের ব্যাপারে সে যে উদ্যোগগুলো নিয়েছে। এরপরে দেখেন মোদি যখন আপনার মানে ওয়াশিংটনে গেছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে নাকি ট্রাম্প মোদির কাছে বন্ধক দিচ্ছে, এই বক্তব্যের পাশাপাশি যখন দেখলাম যে ইলন মাস্কের সাথে মিটিং করার আগেই প্রফেসর ইউনূসের সাথে তার ফোনে কথা হয়ে গেছে, তিনি বাংলাদেশে আসবেন, স্টারলিংক সেট করবেন এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে আলাপ করেছেন। তাহলে আপনি যদি টোটাল বিষয়টা দেখেন যে বাংলাদেশে গত 7 মাসে যা যা হয়েছে, লাল সবুজের পতাকাকে রিপ্লেস করতে পারে এমন একটা পিকচার গত 53 বছর আগে কখনো হয় নাই। বাংলাদেশের সকল রাজনৈতিক দল আপনার ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে একসাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একত্রিত হয়েছে এবং বলেছে যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন আমার স্বার্থ রক্ষা করবার জন্য যা যা করবে আমরা এটা সাথে আছি। বিএনপি থেকে শুরু করে একদম ছোট দলটা পর্যন্ত, একদম ডানের এবং একদম বামের, যারা প্রতিদিন ফতোয়ার ভাষায় একজনের সাথে আরেকজন কথা বলে, তারা প্রত্যেকে গিয়ে সরকারের কাছে এই আস্থাটুকু বলে আসছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একমত। ইসকন যে কাজগুলো করছে, ভারতে আমাদের দূতাবাসের উপরে যে অ্যাটাক হয়েছে, অতএব সেই ছবিটার দিকে তাকান। আমরা কি এরকম একটা ছবি গত 53 বছরে প্রচার চলছে? তাহলে এরকম জিনিস তো আমরা দেখি নাই। আমরা এই 7 মাসের ভিতরে সেটা দেখেছি। বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো যতবার এই নিজেরা আলাপ সংলাপ করবার জন্য বসেছে গত 7 বছরে, 53 বছরের আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে, পলিটিক্যাল পার্টি 7 মাসে পলিটিক্যাল পার্টিগুলো এই পরিমাণ নিজেদের ভিতরে ডায়ালগ করে নাই, বসে নাই, অথবা কোনো সেন্টার জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে এখানে তারা এসছে, কথা বলছে, আলাপ করেছে, এটা ঘটে নাই না। কিন্তু ফুয়াদ, একটা বিষয়, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিন্তু আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সরকার স্টেক হোল্ডার মূল পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তুলনামূলক অনেক কম বসছে এবং এই কারণেই অনেকগুলো ঘটনা কিন্তু মাঝখানে ঘটে গেছে। এই বক্তব্য কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে। আপনি এটা হচ্ছে একটা রোমান্টিক রিলেশনশিপের মতো আর কি। দেখেন যে কতটুকু মানে তাকালে পরে অপলক হবে, রাইট? মানে আপনি কত পথ হাঁটলে পরে পথিক হবেন, কত ভালোবাসলে পরে বুঝবেন যে আসলে ফুলটা না দিলেও চলতো। তো এটা হচ্ছে একটা মানে একটা ওয়েট করতে পারবে, তো নিক্তি নাই তো যে কতটা মিটিং হইলে পরে বলা যাইতো যে আসলে এনাফ মিটিং হয়েছে, কতটা কনভারসেশন হইলে পরে আপনি বলতে পারতেন যে আসলে সাফিসিয়েন্ট মিটিং হয়ে গেছে, আমরা ক্লান্ত, আল্লাহর রাস্তায় মাফ করেন। প্রশ্ন হচ্ছে যে আমার কমিউনিকেশনের জায়গা আছে কিনা। বিএনপির সেক্রেটারি জেনারেল চাইলে যে কোনো সময় ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করতে পারে কিনা? পারে, যে কোনো সময় পারে সে রিচ করতে।
যে কোনো ছোট দল, আমাদের মতো ছোট দলগুলো চাইলে অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করতে পারছে, আমরা চাইলে বক্তব্য পৌঁছাইতে পারছি, তারা করতে পারছে কিনা, ডেলিভার করতে পারছে কিনা। গভর্নেন্স কিন্তু একটা ডিফারেন্ট স্কিল, যেটা আমি বারবার বলেছি যে পৃথিবীতে গভর্নেন্স ডেলিভারি করাটা একটা ভেরি চ্যালেঞ্জিং জায়গা। ম্যাচিওর ডেমোক্রেসিগুলো 150-200 বছর, 2.5 বছর ধরে একটা গভর্নেন্স সিস্টেম ডেভেলপ করেছে, ইনস্টিটিউশন ডেভেলপ করেছে। এই জন্য দ্য বেস্ট অফ প্রফেশনালস অথবা বেস্ট অফ পিপল অ্যামং ইউর সোসাইটি, তাদেরকে আপনি বসিয়ে দেওয়ার পরে মনে হতে পারে ভালো মানুষ ছিল, ভালো ভালো কথা বলতো, বসায় দিলাম, এখন দেখি কাজ করতে পারে না। কারণ খুব স্বাভাবিক তো, কারণ গভর্নেন্স ডেলিভারি তো আপনি এক হাতে চলবে না, দেবী দুর্গার মতো আমার 10 হাত লাগবে। 10 হাত তো ভেঙে দিয়ে গেছে অলরেডি। জুনায়েদ সাকি আপনার মতো ফুল দেখে কিনা চারদিকে? আপনি সব ফুল দেখেন নাকি কিছু খালিও দেখেন? না দেখুন, এই যে কতটা পথ হাঁটলে বলা যাবে তুমি পথিক হইয়াছ, তো এটা নিশ্চয়ই একটা মানে বিষয় এই জায়গাটা থাকে যে কোনো কিছুর আসলে। আপনি কি মনে করেন সরকারের যে পরিমাণ তার তো রাজনৈতিক শক্তি নাই, কিন্তু সকল রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে তার প্রতি? না মানে আপনি অনেক কিছু করার পরও শেষ পর্যন্ত অপ্রাপ্তি, অসন্তোষ, ক্রিটিসিজম সেটা থাকবে, সেই অর্থে কথাটা ঠিক। আবার আরেক দিক থেকে যতটা পথ হাঁটা যেত ততটা পথ যে হাঁটা হয়নি সেটাও চিহ্নিত করা দরকার। যেমন একটা বিষয় আমরা বলবো যে এই সরকার তো এই 26 জনের সরকার, না 28 জন, মানে অর্থাৎ আমি সংখ্যাটা এক্স্যাক্ট জানি না, বিশেষ সহকারী সহ। তো এখন এই সংখ্যাটা তো এরকমই হওয়ার কথা, হয়তো এর চাইতে কিছু বেশি হতে পারত, কিন্তু তাদের শক্তিটা কি? তাদের শক্তি তো স্টেক হোল্ডাররাই, যারা তাকে গিয়ে ওই যে ফরেন সার্ভিস একাডেমিতে একসাথে সমর্থন দিয়ে আসছে সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, এমনকি এই সংস্কার, নির্বাচন, সবকিছু পলিটিক্যাল ট্রানজিশনের প্রশ্নেও। এই জায়গাটা যে দিয়ে আসছে, আমরা শুরু থেকে বলছিলাম, শুরু না হলেও কিছুদিনের মধ্যে আমরা এই কথাটা তুলেছিলাম যে একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা দরকার, যারা এই স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে, যেখানে কেবল পলিটিক্যাল পার্টি নয়, আদার স্টেক হোল্ডার্সদেরও থাকা উচিত। এবং এই যে নীতি নির্ধারণী প্রশ্ন, রাষ্ট্র যেভাবে চলছে সেই প্রশ্নে সকলের মতামত নেওয়ার জন্য এই কাঠামোটা কাজ করতে পারে। তো সেরকম কোনো কিছু করা হয়নি। অল্টারনেটিভও কিছু তেমন যে মানে আছে সেটাও লক্ষ্য না। একটা দেশে 7 মাস একটি সরকার আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো পুলিশ কাজ করছে না, রেগুলার প্রশ্নে আসছে। তো এখন ধরেন কাজ করছে না, এই কথাগুলো আমরা আমাদের দিক থেকে আমাদের বলার চেষ্টা করি। আমরা এভাবেই ভাবি যে ধরুন পুলিশ কাজ করছে না, এখন পুলিশের মধ্যে ফ্যাসিস্টদের দোসররা আছে, তাদের আমলে নিয়োগপ্রাপ্ত লোকেরা আছে, প্রমোশন প্রাপ্ত লোকেরা আছে, দুর্নীতিবাজরা আছে, তাদের ঘাপটি মারা লোকেরা আছে, এগুলো স্বাভাবিক থাকবেই তো, এরা এতদিন ধরে চালিয়েছে, তাদের লোকজনরা আছে না। আপনি এটা তো প্রথম চোটেই সবাইকে ছাঁটাই করে দিবেন অথবা বাছাই করে, এটাও পারবেন না। তো প্রতিষ্ঠানকে এফেক্টিভ করার ক্ষেত্রে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমাদের দরকার প্রতিষ্ঠান কাজ করছে কিনা। আইদার তোমার চাকরি থাকবে আর নয় থাকবে না। চাকরি থাকতে হলে ইউ হ্যাভ টু পারফর্ম। তোমাকে গভর্নমেন্ট যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা বাস্তবায়ন করতে হবে। গভর্নমেন্টের সিদ্ধান্ত হচ্ছে আপনি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, জানমালের নিরাপত্তা দেওয়া, মাজারে হামলা, ওই হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, মেয়েদের উপরে হামলা, এগুলো সবগুলো বন্ধ করা। গভর্নমেন্টের ডিসিশনকে এগুলো সমর্থন করা নাকি? না, তাহলে এটা হচ্ছে না। তৌহিদি জনতার নামে কোট আনকোট আপনার হামলা হচ্ছে, কিংবা আরও অন্যান্য অনেক ব্যানার নিয়ে হামলা হচ্ছে। এই হামলাটা কারা করছে? সেই হামলা কি সবচেয়ে বড় ষড়যন্ত্র নয়? কিন্তু আমরা মাঝে মাঝেই দেখছি যে একদল লোক এগুলোকে ঠিক ষড়যন্ত্র বলছে না, ষড়যন্ত্র বলছে ধর্ষণের বিরুদ্ধে মিছিল হলে ওটা নাকি বিরাট ষড়যন্ত্র হয়ে গেছে। তারপরে পুলিশ মামলা দিয়ে দিল, সেই মামলাটা কেন দিল ওটা বোঝা গেল না, যে দর্শনের প্রতিবাদ করায় পুলিশের সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছে, এতে নাকি 12 জন ছাত্রনেতা 70 জন অজ্ঞাত নামে মামলা দিয়ে দেওয়া হলো। এখন এইটা কোনো আমরা তো এখনো দেখতে পাচ্ছি না যে ঠিক মতো যে মাজারে হামলা করা হচ্ছে সেগুলোকে কেউ মানে ঠিকঠাক মতো আইডেন্টিফাইড হচ্ছে, অ্যারেস্টেড হচ্ছেন, কিংবা জবাবদিহিতার আওতায় আসছেন। তা আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ বাংলাদেশকে যেভাবে পোর্ট্রে করতে চায়, এবং ওই যে ওনার নাম পুরো কি, তুলসী গ্যাবার্ড, মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান। তো মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান যে এই তুলসী গ্যাবার্ড যে বক্তব্যটা দিলেন, এর আগে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তার ইলেকশনের প্রচারণা কালে যে একটা টুইট করেছিলেন, এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বক্তব্যের সময় বাংলাদেশ
বিষয়ে কথা বলবেন নরেন্দ্র মোদী, এই কথা যে তিনি বললেন, এগুলো সবই হচ্ছে মার্কিন প্রশাসনের মধ্যে কী ধরনের ক্যাম্পেইন ইয়ে করা হচ্ছে তার একটা ফলাফল। এটা আমেরিকান প্রশাসন যেভাবে চলে, যারা সামান্য জ্ঞানগরিমা এই বিষয়ে খোঁজখবর রাখেন, তারা জানেন যে আমেরিকান প্রশাসনে এইভাবে এক একটা মানে ক্যাম্পেইন এবং ইনফরমেশন নানানভাবে তৈরি হতে থাকে। সেগুলো সত্য মিথ্যা যাই হোক, ওইটার ভিত্তিতে তাদের ধীরে ধীরে একটা পলিসি তৈরি হয়। তো এই যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডার তো একটা উদ্দেশ্য আছে। তো সুতরাং এই উদ্দেশ্যটা থেকে হেল্প করছে কে? মানে আপনি ভারতীয় মিডিয়া কিংবা ভারতীয় শাসক পার্টি বাংলাদেশকে যেভাবে পোর্ট্রে করতে যায়, যেটা একটা জঙ্গি দেশ হয়ে গেছে, সেইটাকে কি পোর্ট্রে করে না যখন আপনি মাজারে হামলা করেন কিংবা আপনি অন্য কোনো ধরনের এই ধরনের ঘটনাগুলো ঘটে? হ্যাঁ, আপনি তুলনা করে বলতে পারেন আগের আমলে কি এগুলো ঘটে নাই? অবশ্যই ঘটেছে। তা আগের আমলে ঘটেছে, এখনো ঘটছে, তার মধ্যে দিয়ে তো একটা জায়েজ হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখনের আমলে একটা ঘটনা ঘটলে ওইটাকে 100 বার দেখাবে, তাই তো করলো। তো সুতরাং সেই জায়গায় আমাদের অতি সতর্কতার প্রয়োজন আছে, গভর্নমেন্ট ফাংশন করার ব্যাপার আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতার ব্যাপার আছে। আপনাকে খেয়াল করে একটা জিনিস কথা বলি, দুর্গাপূজার আগে যখন মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, কিছু মনে করবেন না, নিজের কথা খুব মানে বলছি সেই অর্থে না, বাট আমাদের দিক থেকে আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে ওয়ান থিং বাংলাদেশের ইতিহাসে দেখা যাবে যে সাম্প্রদায়িক যে হামলাগুলো হয়, সেই হামলাগুলোতে ঘটনা ঘটার পরে, বিশেষত গত 15 বছরে আমি প্রায় প্রত্যেকটি ঘটনাস্থলে গিয়েছি এবং আমরা অনুসন্ধান চালানোর চেষ্টা করেছি। তাতে দেখা গেছে যে উত্তেজনা তৈরি করা হয়েছে, তারপর আক্রমণ করা হয়েছে, আক্রমণ শেষ হয়ে যাওয়ার পর পুলিশ এসে উপস্থিত হয়েছে। তো প্রতিটা ঘটনা ইনভেরিয়েবলি এটা ঘটেছে। আমরা যেটা বললাম যে আচ্ছা, কাউকে কি কখনো জবাবদিহিতার আওতায় আনা হয়েছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে, যে আপনার এলাকায় এটা কেন ঘটলো, কেন আপনি এটা প্রোটেক্ট করতে পারলেন না? যতক্ষণ না পর্যন্ত ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ এই যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে আপনি অ্যাকাউন্টেবল করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে ঘটনাটা এটা ইয়ে করতে পারবেন না। এবং ওই গভর্নমেন্ট কিন্তু এই ডিসিশনটা নিয়েছে। আমি আপনাকে বলি, দুর্গাপূজার আগে গভর্নমেন্ট কিন্তু সিরিয়াস ইনস্ট্রাকশন দিয়েছিল যে ইউল হ্যাভ টু মানে আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহি করতে হবে। এবং আপনি দেখেন যে এর একটা ইম্প্যাক্ট আছে। দুর্গাপূজা এইবারে সবচেয়ে কম ঘটনা ঘটা দুর্গাপূজার মধ্যে একটা ছিল, অনেক চেষ্টার পরেও কম ঘটনা। এখন রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা আছে, সারা দেশে যার যতটুকু সক্ষমতা আছে তারা সবাই করেছে। আমি দ্রুত পয়েন্টে আসি। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ আজকে যেভাবে চিত্রিত হচ্ছে, এইটার আমাদের দেশে একটা এই জুলাই গণ অভ্যুত্থানকে কালিমালিপ্ত করার জন্য, একে আন্ডারমাইন করার জন্য, এমনকি একে ফেল করে দেওয়ানোর জন্য, পুরো এই প্রজেক্টটা যে ফেল করে দেওয়ার জন্য, হ্যাঁ, সেইখানে আমাদের গভর্নমেন্টকে নিশ্চিত হতে হবে যে কারা এই উস্কানিগুলো দিচ্ছে। আমি মনে করি না যে 160টা যে আন্দোলন আছে এগুলো বেশিরভাগ আন্দোলন হচ্ছে মানুষের রুটি রুজির আন্দোলন। হয় চাকরি নিশ্চিত করো, না হয় বেতন বাড়াও, না হয় আমার মানে পেটে ক্ষুধা। এইটা মানুষকে মনে করতে হবে। এই দেশের গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ যদি না মনে করে যে অভ্যুত্থান আমাকে কিছু দিল, তাহলে কিভাবে তারা এই অভ্যুত্থানকে ওন করবে? সুতরাং ওই দিক থেকে আমি মনে করি যে গভর্নমেন্টের পরিষ্কার পার্থক্য করা দরকার, কোনটা জনগণের ন্যায্য আন্দোলন আর কোনটা উস্কানি। আচ্ছা, এবার আমি আপনি কি আমাকে বলতে, একটা পয়েন্ট আমি শুধু বলি। আমি এর আগে যে কথাটা বলছিলাম, দেখুন অনাস্থার জায়গাটা একটা আছে। সেই অনাস্থার জায়গায় যেমন হচ্ছে আচ্ছা গণপরিষদ করা দরকার, সংস্কার পরিষদ করা দরকার, সাধারণ পার্লামেন্ট, এ নিয়ে পলিটিক্যাল ডিবেট হচ্ছে। গণপরিষদ না করলে সাস্টেইন হবে না। বিএনপি ঠিক সংস্কারে কতটা অঙ্গীকার আছে বিএনপি আসলে শেষ পর্যন্ত সংস্কার করবে কিনা, এ নিয়ে অভিজ্ঞতার কারণে এক একজনের জাজমেন্ট আছে। এই যে অনাস্থার জায়গাগুলো, আচ্ছা এই অনাস্থার জায়গাগুলো পলিটিক্যাল কম্পিটিশন পর্যন্ত ঠিক আছে, কিন্তু অনাস্থার জায়গাগুলো যদি এরকম হয়ে যায় যে যেহেতু এইখানে আপনার একক কোনো শক্তির নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়নি, বিপ্লব হয়নি, যে আপনি ক্ষমতা দখল করেছেন, বাকি সব মোটামুটি আপনার অধীনস্থ হয়ে আছে, তাহলে সে কারণেই কিন্তু কালেকটিভিটির উপর আমরা জোর দিচ্ছি, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর জোর দিচ্ছি। সেইটা অতিক্রম করে কোনো একক শক্তি যদি মনে করে পুরোটার মধ্যে যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্য আমরা মানি না, আমরা যা বলবো তাই হবে, অথবা এটা যেহেতু আমি ঠিক মনে করছি ওইটাই হবে, অন্যকে ঠিক মনে করানোর ব্যাপারে যথেষ্ট পরিমাণে কনভিন্স না করেই, তাহলে কিন্তু আপনি কম্পিটিশনকে রীতিমতো একটা সিরিয়াস অনৈক্যে এবং কনফ্লিক্টের দিকে ঠেলছেন। সুতরাং সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে অনাস্থাটা
রাজনৈতিক প্রতিযোগিতার পর্যন্ত থাকলে অসংখ্য well, ধন্যবাদ আপনাকে। কিন্তু এটা যদি মানে একক কর্তৃত্ব স্থাপনের দিকে যায় তাহলে সেটা আমাদেরকে বিপদের মধ্যে ফেলবে, স্পেশালি যখন ভারত এবং তুলসী গ্যাবার্ডের এই প্রচারণার একটা সুরের কোনো ঐক্যতা আমরা দেখি, তখন আমাদের আরো অনেক স্ট্রংলি সেফগার্ড। অসংখ্য ধন্যবাদ। ডক্টর মাহদি আমিন, জি, কি বলবেন এই আলোকে আপনি? সেটা হচ্ছে একক কর্তৃত্ববাদের দিকে নাকি ঐক্যের প্রক্রিয়ার মধ্যে কোন বিষয়টি অগ্রগণ্য? অবশ্যই ঐক্য অগ্রগণ্য। আমরা তো গত 16 বছর ধরে শেখ হাসিনা যখন ছিলেন একটা ঐক্যের উপর ভিত্তি করে আন্দোলন পরিচালনা করেছিলাম। 5ই আগস্ট যখন সরকার পতন ঘটলো, তারপরেও কিন্তু আমাদের সেই জাতীয় ঐক্য ছিল বলেই যখন কোনো থানা পুলিশের উপস্থিতি ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, তখন কিন্তু আমরা রাজনৈতিক দলে যারা নেতাকর্মীবৃন্দ রয়েছেন, আমাদের অ্যাটলিস্ট আমাদের দলেরটা বলতে পারি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তখন প্রত্যেকটা জায়গায় তৃণমূল পর্যন্ত ফোন দিয়ে বলেছিলেন যে আমাদের যারা নেতাকর্মী রয়েছেন দেশ জুড়ে পাড়ায় পাড়ায় মহল্লায় যেন রুখে দাঁড়ায় এবং যে কোনো অস্থিতিশীলতা থেকে দেশকে সুরক্ষা দেয়। প্রত্যেকটা দল এখানে ভূমিকা রেখেছিল। সুতরাং সেই জাতীয় ঐক্য তখনও ছিল এবং 8 তারিখ যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, সে অন্তর্বর্তী সরকারের ডেফিনেশন কি? এটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। সেটার জন্যই তো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। সুতরাং এই যে অন্তর্বর্তী সরকার, সেখানে কিন্তু জাতীয় ঐক্যের ভিত্তিতেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এখানে ফুয়াদ ভাই রয়েছেন, সাকিব ভাই রয়েছেন, ওনারা তো অন্তর্বর্তী সরকারে ছিলেন না, যেভাবে বিএনপিও যায় নাই। কেন? কারণ আমাদের মূল যেটা দীর্ঘদিনের সংগ্রাম ছিল সেটা একটা নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য। সো 8 তারিখে কিন্তু একটা ডিসিশন হয়ে গিয়েছিল যে কারা সরকারে যাবে কারা সরকারে যাবে না। কোনো রাজনৈতিক দলের সরকারে প্রতিষ্ঠিত যায় নাই। কেন যায় নাই? কারণ আমাদের মূল লক্ষ্য ছিল একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে, অংশগ্রহণ থাকবে। আর যারা অরাজনৈতিক শক্তি ছিল এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বিশেষত গণ অভ্যুত্থানে, ওনারাই কিন্তু অন্তর্বর্তী সরকারে গিয়েছেন একটা আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে। সে আস্থা এবং বিশ্বাসটা কি? যে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ওনারা নির্বাচনটা আয়োজন করে দিবেন। আর যে রাজনৈতিক শক্তিগুলো, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল, ওনারা সরকারে না গিয়ে সরকারকে সাপোর্ট সিস্টেম হিসেবে ছিলেন। সো 8 তারিখে কিন্তু সেই জাতীয় ঐক্যের একটা প্রতিফলন আমরা দেখেছি। তারপর আজকে 7 মাস হয়ে গিয়েছে, হয়তো সেই ঐক্যে কিছুটা হলেও ফাটল ধরেছে অনেক জায়গাতে, কিন্তু এটা আসলে খুব বড় কোনো বিষয় বলে আমি মনে করি না। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, বাট বেসিক ফান্ডামেন্টালস যদি ঠিক থাকে, একটা ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট যদি আমাদের থাকে, মানবাধিকারের প্রশ্নে, আইনের অনুশাসনের প্রশ্নে, বাক স্বাধীনতার প্রশ্নে, ভোটের অধিকারের প্রশ্নে, তাহলে কিন্তু আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে মতের অনৈক্য আছে সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। সুতরাং আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমরা এটাকে আসলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিনা। যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বিশ্বাস আমাদের রয়েছে যে আমাদের সবার সেই ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট রয়েছে, তাহলে আমাদেরকে কী কারণে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, কী কারণে গণ অভ্যুত্থান হয়েছে, সেটার উত্তর খুঁজতে হবে। সেটার উত্তর হচ্ছে এই যে আমরা এমন একটি সরকার ফ্যাসিবাদের সময় দেখেছিলাম যেটার বৈধতা ছিল না, যেটা কোনো নির্বাচনের মাধ্যমে আসে নাই। অর্থাৎ একটা অবৈধ এবং অনির্বাচিত সরকার তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রেখেছিল। যেহেতু তার ক্ষমতার উৎস জনগণ ছিল না, ভোটের প্রয়োজন হয় নাই, তার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্র কিংবা বহির্বিশ্বের কোনো শক্তি, যার কারণে জনগণের উপরে তারা আপড়ে চেপে বসেছিল। জনগণের ক্ষমতা লুণ্ঠিত করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছে। যার কারণে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছে কি জন্য? জনগণের ক্ষমতাও নিশ্চিত করতে, অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করতে। তো সেই অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে? গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটের মাধ্যমে। সুতরাং এ কারণে আমরা বলছি যে যদি আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, জনগণের কাছে তাদের লুণ্ঠিত অধিকার ফেরত দিতে হয়, তাহলে আমাদের সুন্দরভাবে যেভাবে আমাদের পরিকল্পনা ছিল যে আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারকে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দিয়েছিলাম, সেটা ওনাদের দ্রুত শেষ করে একটা রোডম্যাপ প্রোভাইড করার মাধ্যমে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। আমরা সবাই তো সেদিকেই তাকিয়ে রয়েছে। এবং অ্যাজ এ ফরওয়ার্ড লুকিং পলিটিক্যাল পার্টি আমরা কিন্তু শুধু সংস্কারের প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে কথা বলছি না। আমরা সামনের দিনগুলোতে জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ বিএনপি কীভাবে রাষ্ট্রকে গড়ে তুলবে সেটা নিয়েও কথা বলছি। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা জনগণের সমস্যা সমাধান কিভাবে করব, মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটাবো, অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি কিভাবে দেবো, সেগুলো নিয়েও কথা বলছি। সো ইটস অ্যান আইটারেটিভ প্রসেস, যেখানে আমরা প্রাতিষ্ঠানিক সাংবিধানিক জিনিস নিয়ে কথা বলছি এবং সরাসরি জনসম্পৃক্ত সকল শ্রেণী পেশার মানুষের সমস্যা সমাধানের বিষয়ে কথা বলছি। যে ঐক্যের কথা আজকে আলোচনা হচ্ছে, যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, উই আন্ডারস্ট্যান্ড আমাদের একটা গার্ডিয়ানশিপের রোল রয়েছে। সেই রোলটাকে ধারণ করেই বলছি, যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সত্যি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, জনগণের কাছে সত্যিকার অর্থে রাষ্ট্রীয় মালিকানা ফেরত যাবে ইনশাআল্লাহ। ছোট্ট করে প্রশ্নটা করি, যেটি আমাদের দুবক্তাই আলোচনা করেছেন, তুলসী গ্যাবার্ড এবং ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? খুব ছোট করে। প্রথম, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, প্রোপাগান্ডা ক্যাম্পেইন, এখনকার যে টেকনোলজি বেসড টাইম, সেখানে এগুলো আসবে।
আমাদের যারা সরকারের দায়িত্বে রয়েছেন ওনাদের ক্যাপাসিটি এনহ্যান্স করার প্রয়োজন রয়েছে। অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আমরা তাদেরকে কনসাল্ট করার পর আমরা ওনাদেরকে সাজেশন দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি। কারণ যে জিনিসগুলো হচ্ছে এগুলো তো সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে এবং বাংলাদেশের প্রশ্নে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবাই এক। সুতরাং এই বিষয়টা আমরা সবাই মিলে কালেক্টিভলি রিজলভ করলে ইনশাল্লাহ এগুলো আমরা ট্যাকল করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আলোচনা চলবে, আর একটা বিরতির পরে এসে আবার আপনাদের শুনবো। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় দফায়ও নিচ্ছি 2 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিরতির আগে আমরা শুনছিলাম ডক্টর মাহদি আমিনের বক্তব্য। এ পর্যায়ে আবার ফিরবো ব্যারিস্টার ফুয়াদ। ডক্টর মাহদি আমিন একটি শব্দ বলেছেন, 8ই আগস্ট সরকার গঠিত হয়েছে, কোনো রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করে নাই। কিন্তু আমরা দেখেছি সরকার থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক দল হতে, মানে প্রধান হতে, একটা রাজনৈতিক দলের প্রধান হতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের কিছু মূল দাবি কিন্তু রয়েছে। এক, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, আগে স্থানীয় সরকার নির্বাচন। কি মনে করেন আপনি? একটা বিষয় হচ্ছে যে আপনার সরকারে কোনো দল অংশগ্রহণ করে নাই, এটা টেকনিক্যালি যেমন সত্য, আবার সব দল মিলেই সরকারটা বানাইছে। হ্যাঁ, সঠিক। ক্যান্টনমেন্টে যখন চিফ ডাকছেন তখন তো সব দল সেখানে গেছে। একই বিকালে সাকিব ভাই সে মিটিংয়ে ছিলেন। তারপরে ওখান থেকে বের হয়ে বিকালবেলা যখন আবার বঙ্গভবনে ডেকেছেন, ওখানে যখন আলোচনা করবার জন্য, তখনও সব দল গেছেন। ওনারা অংশগ্রহণ করেন নাই, এটা ওনাদের পলিটিক্যাল ডিসিশন, কিন্তু এটা ওনাদের বর্তমান সরকার গঠনে সম্মতির অভাব আছে, ঘাটতি আছে, ব্যাপারটা এটা বলে না। তো এই সরকারটা ওনাদেরই সরকার, সবার সরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান থেকে শুরু করে সবাই বারবার রিপিটেডলি বলেছে যেটা আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হইলে আমরা ব্যর্থ হব, জাতি ব্যর্থ হবে, সবাই ক্ষতিগ্রস্ত হবে, এই কথা বারবার এসছে। তো সেই জায়গা থেকে সেটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এনসিপি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে অনেকে বলার চেষ্টা করছে যে এটা কিংস পার্টি কিনা। কিংস পার্টির আলোচনাটা বাংলাদেশে খুব বেশি পপুলার করেছে হচ্ছে আওয়ামী লীগ। কথায় কথায় বিএনপিকে ট্যাগ করা, ট্রল করার ব্যাপারে, যে ক্যান্টনমেন্ট থেকে আসছে, এই সেই ক্ষমতায় থেকে দল গঠন করেছে, ডিজিএফআইকে দিয়ে লোকজন ধরে ধরে এনে এমপি মন্ত্রী বানাইছে, এগুলো বলে আর কি। প্রশ্ন হচ্ছে যে একটা দল কখন কিংস পার্টি থাকে হয়, এটার সাথে কনটেক্সটটা হচ্ছে লেজিটিমেসির প্রশ্ন, জনগণের বৈধতার প্রশ্ন। এই বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে সেই সময়টাতে লড়াই করেছে। গত 16 বছর বিএনপি চাইলে অনেক ফর্মে আওয়ামী লীগের সাথে এদিক সেদিক করে ক্ষমতায় যেতে পারত অথবা বিরোধী দল হইতে পারত, কিন্তু হয় নাই। অতএব তার এই পলিটিক্যাল স্ট্রাগলটাকে সামনে রেখে বিএনপিকে যেভাবে কিংস পার্টি বলার সুযোগ নাই, ঠিক একইভাবে এই যে ছাত্ররা নতুন দল করেছে তারাও কিন্তু পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে বড় হয়েছে। তারা সাডেনলি এসে জুন জুলাইতে আবির্ভূত হয়নি। টোটাল লিডারশিপটা দেখবেন আপনার কোটা বিরোধী আন্দোলনের সেই 17-18 যে মুভমেন্ট, সেখান থেকে কিন্তু তারা মোটামুটি সবাই জড়িত ছিল। অতএব তাদেরও কিন্তু গত 7-8 বছরের একটা রাজনৈতিক স্ট্রাগল আছে। তার থেকে বড় জিনিস হচ্ছে যে একটা দুঃসাহসিক গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই নেতৃত্বের প্রতি সারা বাংলাদেশ আস্থাশীল শুধু ছিল না, সকল রাজনৈতিক দল পর্যন্ত আস্থা রেখেছে। এবং কদিন আগে আপনার ছবি দেখলাম যে অ্যাক্টিং চেয়ারম্যান সেই ক্রিটিক্যাল টাইমে এই লিডারশিপের সাথে বসছে, কথা বলছে, আইডিয়া শেয়ার করছে, ইনস্ট্রাকশন দিচ্ছে কি করা যায় না করা যায়। তাহলে এই যে লেজিটিমেসির প্রশ্ন কিন্তু এইটা অলরেডি তারা আর্ন করে ফেলেছে। তো তাদের একটা কন্ট্রিবিউশন আছে, একটা স্যাক্রিফাইস আছে, একটা সার্ভিস আছে। সেই জায়গার থেকে এই দলটাকেও কিংস পার্টি বলবার সুযোগ নাই। কিংস পার্টি কারা? যার জনগণের সম্মতি ছাড়া যাচ্ছে তাইভাবে দেশ শাসন করে। ধরেন জাতীয় পার্টি, যে এখনো নির্লজ্জের মতো ইফতার পার্টি করতে চায়, তাকে মারধর করা ঠিক হয়েছে কিনা সেটা ফৌজদারি আলোচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা একটা বেশরম বেলাজ রাজনৈতিক দল যে এখনো ক্ষমা চায় নাই 16 বছরের টাউটামি, বাটপারি, ফ্যাসিবাদের দোসরি পরাকণা, দিল্লির কাছে দাসখত দিয়ে এসে রাজনীতি করা, এগুলো করার পরেও তার এখনো লজ্জা হয়নি। এটা হলো কিংস পার্টি। কারণ তার কোনো নিজের রাজনীতি নাই। সে বাংলাদেশে রাজনীতি করে দিল্লির,
সে বাংলাদেশে রাজনীতি করে হচ্ছে আওয়ামী লীগের বিটিম হওয়ার, আওয়ামী লীগকে পুনর্বাসন করার, শেখ হাসিনাকে পুনর্বাসন করার। ঠিক একইভাবে বাংলাদেশে গত 16 বছরের কিংস পার্টি হচ্ছে আওয়ামী লীগ, সবচেয়ে বড় কিংস পার্টি, যে যার কোনো জনগণের সম্মতি ছিল না তার শাসনভারে। অতএব সে হচ্ছে অ্যাবসলিউটলি স্টেট মেশিনারি দিয়ে রাজ্যের ক্ষমতায় জমিদারি বন্দোবস্তের আদলে সে দেশ শাসন করেছে। অতএব কিংস পার্টির আলোচনা করতে হইলে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির আলোচনা করতে হবে। বিএনপি এবং এনসিপিকে কোনোভাবে এই কিংস পার্টির বিতর্কে জড়ায়া দেওয়ার মানে হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটাকে কালেকটিভলি দুর্বল করে ফেলা এবং আমাদের যে একটা কালেকটিভ অ্যাসপিরেশন আছে, আকাঙ্ক্ষা আছে ফিউচারে, সেটা দুর্বল হয়ে যাওয়া। স্থানীয় সরকার নির্বাচন আগে করবার দাবিটা নির্বাচন কমিশন যখন স্পষ্ট বলেছে, সেটা হচ্ছে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ওয়েল, এটা তার ডিসিশন না আর কি। কোন নির্বাচনটা আগে হবে এটা একটা পলিটিক্যাল ডিসিশন, কনসেনসাস হওয়ার বিষয়। এবং তারপরে হচ্ছে নির্বাচন কমিশন তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল প্লে করে, সে আসলে ডিসাইড করবে যে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে না করবে। রাজনৈতিক দল হিসাবে যে কারোতে ইম্পোজিশন থাকতে পারে, যেভাবে এনসিপি বলছে যে আগে গণপরিষদ নির্বাচন হইতে হবে, বিএনপি পজিশন হচ্ছে জাতীয় নির্বাচন হতেই পারে, যে কোনো পলিটিক্যাল পার্টির একটা নিজস্ব পলিটিক্যাল জায়গা আছে। ধন্যবাদ, কোনো সমস্যা নেই। জনাব জুনায়েদ সাকি। আচ্ছা, আমি দুটো বিষয়ে কথা বলবো, সংক্ষেপে বলার চেষ্টা করব, কিংবা শেষ থেকে শুরু করি। দেখুন, এনসিপির মানে এই যে গঠন, এটাকে তো আমরা স্বাগত জানিয়েছি এবং বিশেষভাবে তরুণরা যারা অভ্যুত্থানের অগ্রণী ভূমিকায় ছিল, বিশেষত ছাত্র আন্দোলনের, এবং সেইখানে তারা একটা মানে রাজনৈতিক দল গঠনে এগিয়ে আসছে, সেটা খুবই আমরা ইতিবাচকভাবে দেখি। তরুণদের রাজনীতিতে এইভাবে অংশগ্রহণের যে ঘটনা, কিন্তু রাজনৈতিক দলটা সাধারণভাবে জনগণের ভেতর থেকে, তার সংগ্রামের ভেতর থেকে উঠে আসা দরকার। সেটা যেমন ওই দলের জন্য ভালো, তেমনি জনগণের দিক থেকেও এই ভরসাটা তখন জন্ম নেয়, একটা অর্গ্যানিক যোগাযোগ হয়, হ্যাঁ, বন্ধনটা খুবই জৈবিক হয়। একটা রাজনৈতিক দল একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তী সরকার, সেটার যদি রাষ্ট্রীয় ক্ষমতার সুবিধা এই দল কোনো না কোনোভাবে বেশি নেয় বলে পাবলিক পারসেপশন তৈরি হতে থাকে, তখন কিন্তু সেই দলের ব্যাপারে ওই রকম আস্থা এবং তো তৈরি হয়ই না, উল্টো ঘটনা ঘটে যে এই যে আমাদের জাতীয় ঐক্য, সেটাও ক্ষতিগ্রস্ত হয়। এখন এখানে একটা অভিযোগ আসছে কিন্তু যে রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করা হচ্ছে কিনা, এটা একটা অভিযোগের জায়গা। যেমন উদাহরণ হিসেবে বলি যে সম্প্রতি একটা বেশ আসছে যে বিভিন্ন স্থানীয় পর্যায়ের ক্ষেত্রে, যেমন ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল, উপজেলা কিংবা পৌরসভার পর্যায়ে প্রশাসক নিয়োগ করা হবে এবং সেইটা দল মানে অর্থাৎ সেটা বাছাই করছে এলজিআরডি মিনিস্ট্রি। এবং সেই ক্ষেত্রে একটা কি বলে যে বিশেষ মানে একটা কি বলে যে দল সুবিধা পাচ্ছে, অথবা এই নতুন দল তারা এখানে একটা প্রভাব বিস্তার করছেন, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টা খেয়াল রাখা দরকার। গণ অধিকার পরিষদ কিন্তু এরই মধ্যে আমি বলছি যে আমি সরকারে থাকা দুজন উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। না, আছে, সেটা অনেকে করতেই পারে, কিন্তু আমি যে জায়গাটা বলতে চাইছি যে কোন কোন কাজগুলো বিতর্কের জন্ম দেবে সে বিষয়ে যদি তারা সতর্ক না থাকে এবং তারা যদি আসলে সত্যি সত্যি একটা আন্তরিক ঐক্যবদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা না রাখে, তাহলে তো ধরেন প্রত্যেকে তো পলিটিক্যাল পার্টি এবং সেটা তো শেষ পর্যন্ত একটা পাওয়ার স্ট্রাগল, সুতরাং সেখানে যে শেষ পর্যন্ত দ্বন্দ্বটা লাগবে, এটা আমি এনসিপিদের মনে রাখতে বলবো। এবং যেমন তাদের স্যাক্রিফাইস আছে, অন্যদেরও স্যাক্রিফাইস আছে। স্যাক্রিফাইস তাদের আছে, এটা কিন্তু সবাই স্বীকার করে, শুধু না, তাদেরকে যে পরিমাণ প্রশংসা করে তাদেরকে এই অন্তর্বর্তী সরকারে তাদের প্রতিনিধিত্ব সব কিছুই কিন্তু মানে কি বলে যে হেইল্ড হয়েছে, যাকে বলে, এটা হেইল্ড বাংলা কি মানে প্রশংসা করা কিংবা সেটাকে সমর্থন করা। কিন্তু অন্যদের যে স্যাক্রিফাইস আছে, এটা যে একটা কালেকটিভ লড়াই, লিটারালি কালেকটিভ লড়াই ছিল, এটা যে সত্যি সত্যি একটা জনগণের উত্থান ছিল, শিশু নারী থেকে শুরু করে আপনি বৃদ্ধ, তরুণ, যুবা, ছাত্র, শ্রমিক, আপনি বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, মানে সবাই, বর্ণ নির্বিশেষে, একেবারে লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে সবার, শাহাদাত বরণকারীদের মধ্যে সবার আপনাকে খুঁজে পাবেন, আহতদের মধ্যে সবাইকে খুঁজে পাবেন, চোখ নষ্ট হয়ে যাওয়াদের মধ্যে সবাইকে খুঁজে পাবেন। কাজে এই যে বিরাট একটা জাগরণ জনগোষ্ঠীর ঘটেছে, সেইখানে কন্ট্রিবিউশনটাও
অস্বীকার করবার মানে কেউ যদি মনে করে যে এটার দাবিদার একক হয়ে যাচ্ছে, তাহলে সেটা খুব খারাপ হবে এবং সেই অনুযায়ী পলিটিক্যাল ডিসিশন আসতে থাকলে আরও খারাপ হবে। 72 সালে আমরা যেটা দেখেছি, পুরো মুক্তিযুদ্ধকে দলীয়করণ করতে গিয়ে পুরো গণতান্ত্রিক পরিগঠনটা নস্যাৎ হয়েছে, আজকে সেটা হবে। লাস্ট একটু জায়গা বলি, বিএনপি বিষয়ে আমার একটু কথা আছে। সেটা হচ্ছে, দেখুন, বিএনপি 27 দফা প্রথম দিয়েছে, এটা তথ্যগত দিক থেকে ধরেন বিএনপির জন্য 27 দফা হয়েছে, আমরা 14 দফা দিয়েছি, আমাদের দল থেকে আরও অনেক দল হয়েছে, বিএনপি বড় পার্টি, সে কারণে এটা গুরুত্বপূর্ণ হয়েছে। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এই সমস্ত কর্মসূচি আমাদের গঠনকালীন সময় থেকে আমরা বলে আসছি, কিন্তু 31 দফা তৈরি হয়েছে এবং সেটা কিন্তু যুগপথের আন্দোলনের শর্ত হিসেবে সৃষ্টি হয়েছে, এটা 1 নম্বর। কিন্তু বিএনপির 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশটা, সেইটা যে জন আকাঙ্ক্ষা যে উঁচুতে উঠিয়েছে, 5ই আগস্টের পরের আকাঙ্ক্ষা যদি আপনি ধরেন, তাহলে এটা 31 দফাকে ছাড়িয়ে গেছে। 31 দফা আমরা যে বাংলাদেশটাকে কল্পনা করতে পেরেছি, যতটুক তর্কাতর্কি করে একটা কমন মিনিমামে পৌঁছেছি, জনগণের বিপ্লবী সম্ভাবনা, বিপ্লব মানে একটা গণ অভ্যুত্থান যে বিপ্লবী সম্ভাবনাটা তৈরি করে, সেই সম্ভাবনা 31 দফাকে ছাড়িয়ে গেছে এবং আরো মানুষ বেশি চায়, আরো গণতান্ত্রিক, আরো মানবাধিকার, আরো ইত্যাদি। সেই জায়গায় বিএনপির অনেক নেতৃত্বের বক্তব্য এরকম দাঁড়ায় যেন মানে নির্বাচনটাই একমাত্র সংস্কারের প্রশ্নটা, এই সরকারের ম্যান্ডেটের প্রশ্ন তুলে সংস্কারের প্রশ্নটা আন্ডারমাইন করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এই সরকারের ম্যান্ডেট কিন্তু জনগণ দিয়েছে, আমরা সবাই দিয়েছি। সংস্কার করার কতটুকু ম্যান্ডেট আছে আর কোনটা পার্লামেন্টে যাবে, এমনকি এই সরকার যে সংস্কার করবে সেগুলো পার্লামেন্টে র্যাটিফাইড হবে, এগুলো সবই প্রসেসটা জানা। কাজেই ওই প্রসঙ্গ তুলে এমন বক্তব্য দেওয়া বিএনপি নেতাদের ঠিক হবে না, যেখানে মনে হবে যে বিএনপি আসলে সংস্কার চায় না, তাহলে আসলে এই দ্বন্দ্বটা সেক্ষেত্রে বিএনপিও কন্ট্রিবিউট করে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহাদি। দেখুন, বর্তমান প্রেক্ষাপটে তো সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে, সুতরাং সংস্কার চাই না এটা তো ঠিক না, এটা হয়তো রেটরিকের কারণে এসছে। অবশ্যই আমরা কারো বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু এই বিষয়গুলো বিচ্ছিন্নভাবে, আমার মনে হয় এই বিষয়গুলো দলীয়ভাবে দেখা দরকার। এত বড় একটা দল, যে দলে 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, বিচ্ছিন্নভাবে হয়তো কেউ কিছু বলতে পারেন। তো আমাদের পার্টির পলিসি কি, আমাদের পার্টির এখানে আমাদের পজিশনটাকে, এটা আমাদের দেখা দরকার। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলে আসছেন যে সংস্কার এবং নির্বাচন কোনোভাবেই সাংঘর্ষিক না, এবং আমরা চাই, যেহেতু এটা আমাদের একটা কমিটমেন্ট দেশের প্রতি, নির্বাচিত হয়ে আসলে অবশ্যই এই সংস্কারগুলো আমরা প্রতিপালন করব। আর সংস্কারের ক্ষেত্রে যদি আমরা বলি যে জনকল্যাণে বা উন্নয়নের ক্ষেত্রে 31 দফা ছাড়িয়ে কিন্তু আমরা অনেক বেশি জিনিস নিয়ে এখন কাজ করছি। আপনি যদি দেখেন, জনাব তারেক রহমান ওনার বক্তব্যে বেশ কয়েকবার ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। ফ্যামিলি কার্ড একটা জিনিস যার মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি পরিবারে নারীর ক্ষমতায়নের জন্য, সেই পরিবারের যিনি গৃহকর্ত্রী নারী, ওনার নামে একটা কার্ড ইস্যু করব, এবং সেই কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা হিসেবে প্রত্যেকটা পরিবারের কাছে চাল, ডাল, চিনি, তেল, লবণ এগুলো পৌঁছে যাবে। সুতরাং এই যে নারীর ক্ষমতায়নের জন্য, অর্থনৈতিকভাবে প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য একটা স্কিম, এটি কিন্তু আমাদের 31 দফা পরে সংযোজিত হয়েছে। একইভাবে আমরা বলেছি কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করার ক্ষেত্রে আমরা ফার্মার্স কার্ড কর্মসূচি। কিন্তু এনসিপির বিষয়ে আপনি কি বলবেন? তাদের এই যে সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ নির্বাচন কিংবা আগে স্থানীয় সরকার নির্বাচন, এই ইস্যুতে আপনার বক্তব্য? এনসিপির ক্ষেত্রে আমরা প্রথমত বলবো, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, সংসদীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। সো বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা সবসময় কিন্তু এই মাল্টি পার্টি ডেমোক্রেসিকে এমব্রেস করি। সুতরাং যখন এনসিপি এসেছে, আমাদের পার্টি সবাই আমাদের যার যার জায়গা থেকে ওনাদেরকে কংগ্রেচুলেট করেছি, ওনাদেরকে এমব্রেস করেছি, এবং ওনাদের জন্য আমাদের সর্বাঙ্গীন শুভকামনা রয়েছে। বাট এট দ্য সেম টাইম এটাও মাথায় রাখা উচিত, যেহেতু ওনারা তারুণ্যকে ধারণ করেন, আমরা কিন্তু দেখেছি যে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্ট পর্যন্ত জনাব তারেক রহমানের সাথে সরাসরি ওনাদের সম্পর্ক ছিল, আপনারা একটা লিকড ছবিও দেখেছেন। সুতরাং ওনারা আমরা তো আলাদা কেউ না, আমাদের যেমন ছাত্রদল তারুণদের রিপ্রেজেন্ট করছেন, ওনারাও তারুণদের রিপ্রেজেন্ট করছেন। সুতরাং আমরা ওনাদের সর্বাঙ্গীন শুভকামনা চেয়ে অ্যাট দ্য সেম টাইম এটাও বলছি যে যেহেতু ওনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি, গণ অভ্যুত্থানের ফোরফ্রন্টে ওনারা ছিলেন, কোনোভাবে যেন ওনারা নিজেদেরকে বিতর্কিত করে না তোলেন। যখন দেখা যায় যে হয়তো সরকারের ভেতর ওনাদের উপদেষ্টা রয়ে গেছেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ে ওনাদের প্রতিনিধি রয়ে গেছেন, কিংবা দেখা যাচ্ছে রাষ্ট্রীয় সহায়তা বা সহযোগিতার কথা উঠছে, কিংবা হয়তো অর্থনৈতিকভাবে হঠাৎ করে কোথা থেকে আসছে সেগুলো নিয়ে কথা উঠছে, এগুলো তো ওনারা বিতর্কিত হয়ে পড়তে পারেন। আমরা চাই বর্তমান যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এখানে আছে, প্রত্যেকটা প্রো ডেমোক্রেসি পার্টি প্রত্যেকে যেন যার যার সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে একটা সুন্দর সহাবস্থান রাখতে চান, এবং ওনাদের প্রতি আমাদের সেই শুভকামনা রয়েছে। আমরা একটা ওল্ডার পলিটিক্যাল পার্টি হিসেবে ওনাদের প্রতি আহ্বান জানাবো, সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে আমাদের এবং ওনাদের বাকি সবার যে সমান গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে সেটাকে ধারণ করে যেন স্বচ্ছভাবে আমরা রাজনীতিটা করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, নিচ্ছি শেষ বিরতি, এবং এটিও যথারীতি 2 মিনিটের। আশা করি সঙ্গেই থাকবেন।
শেষ বিরতির পর এসএটিভি সংলাপের শেষ পর্বে আমরা, এবং এই পর্বটি যথারীতি একটা সংক্ষিপ্ত পর্ব। আশা করি আপনারা সঙ্গেই আছেন এবং আমরা ব্যারিস্টার ফুয়াদ আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের কতগুলো বিষয় নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছে এবং তারা লিখিতভাবে প্রতিবাদ করেছে। এই যে দুই প্রতিষ্ঠানের, মানে সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশন, দুইয়ের যে পরস্পর মুখী অবস্থানটা কিভাবে মূল্যায়ন করবেন? এটা খুব ভালো, তো খুবই ভালো প্র্যাকটিস। হ্যাঁ, খুবই ভালো প্র্যাকটিস, খুবই ভালো প্র্যাকটিস, এবং এটাই তো হওয়া উচিত। এবং আমরাও যারা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কমিশনে সুপারিশ দিয়েছি, এমসিকিউ পদ্ধতির যেটা এর আগেও যেটা এর আগে আপনারা লিখিত সুপারিশ দিয়েছি, সেই সুপারিশও তো অনেকগুলো রিফ্লেক্টেড হয় নাই। যেমন ধরেন নির্বাচন কমিশন বিষয়ক যে সংস্কার কমিশনটা হয়েছে, সেখানে আমাদের অনেকগুলো পার্টিকুলার সুপারিশ ছিল যে প্র্যাগম্যাটিক ইলেকশন ক্যাম্পেইনে যাওয়া, যার কোনো কিছুই আমরা সুপারিশের ভিতরে দেখি নাই। বরং দেখেছি সেই ওল্ড স্কুলের যে এই 15 লাখ টাকার খরচ 50 লাখ টাকা করা, এইসব ছোটোখাটো কাটপেস্ট টাইপের কিছু জিনিস তারা যোগ বিয়োগ করেছে। দল নিবন্ধনের ব্যাপারে কিছু রিল্যাক্সেশন করেছে, এগুলো। বাট মোটা দাগে ক্যাম্পেইন যেটা সবচেয়ে বড় সমস্যা আর কি ইলেকশনে, মানে আমাদের পক্ষে টাকা খরচ করাটা যে একটা বড় জটিল জায়গা, এবং পুরো ইলেকশনটা যে একটা ক্যাপিটালিস্ট মানে হাট বাজারে পরিণত হয়েছে, সেই জায়গাটা ইলেকশন কমিশন, সংস্কার কমিশন তো ডিল করতে পারে নাই। তো এইটা থাকবে, এটাই তো বিতর্ক, তর্ক, ভিন্ন মত, এবং একজন আরেকজনের ব্যাপারে ভিন্ন মত দেবে, গণতন্ত্রের সৌন্দর্য, এটা কোনো সমস্যা নাই। ইভেন দেখেন ইলেকশন কমিশন যখন পুনর্গঠিত হচ্ছে, কোন সার্চ কমিটির অধীনে হয়েছে? আওয়ামী লীগের আমলে করা আইন, যে আইনটা প্রচণ্ড সমালোচিত এবং ট্রান্সপারেন্ট না, স্বচ্ছ না, সেই পদ্ধতিই কিন্তু ইলেকশন কমিশনার বৃন্দ নিয়োগ পেলেন। এবং আমরা কিন্তু অনেকে আপত্তি করেছিলাম, তখনও পর্যন্ত আমরা আশা করেছিলাম যে দুদক এবং নির্বাচন কমিশন বিষয়ক যে সংস্কার কমিশন আছে, ওনাদের কি আসলে মূল দায়িত্বে বসায় দেওয়া হোক। যেমন তিনি মানে দুদকের সংস্কার বিষয়ক কমিশনে আছেন ইফতেখারুজ্জামান, যেহেতু উনি টিআইবি নিয়ে লম্বা সময় কাজ করছেন, ওনাকে দুদকের চেয়ারম্যান বানায় দিলে টাইম সেভ হইতো। বদিউল আলম মজুমদারকে যদি আপনি প্রধান নির্বাচন কমিশনার করে দিতেন, তাহলে রাষ্ট্রের টাইম সেভ হইতো। যা যা সংস্কার করণীয় উনি এটা অলরেডি আন্ডারটেক করতে পারতেন, কিন্তু সরকার করে নাই। ফাইন, আমরা সমালোচনা করেছি, আলোচনা করেছি, বাট আমরা এটা মেনেও নিয়েছি। ট্রান্সপারেন্সির প্রশ্ন যেটা আসছে, আপনার নির্বাচন কমিশনাররা কিভাবে অ্যাপয়েন্টেড হয়েছেন, মতামত নিয়েছে, আমরা অনেক দলের সাথে কথাবার্তা বলেছি, অলমোস্ট কেউই এই নামগুলোর ব্যাপারে মতামত দেন নাই দেখলাম। তো ওনাদের কাছ থেকে এই নামগুলো আসলো কোত্থেকে? অতএব এই পুরো প্রসেসটার ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি আছে, কিন্তু সেটা সংস্কার কমিশন দেয় নাই, এখানে অ্যাড্রেস করে নাই। অতএব এই তর্কগুলো, বিতর্কগুলো, ভিন্ন মতগুলো এক কমিশনের সাথে আর এক কমিশনের কনসিস্টেন্সির জায়গাতে একসাথে কাজ করার যে ঘাটতিগুলো আছে, অবশ্যই তারা তুলবে। এবং আপনারা দেখেছেন যে রিপোর্ট দেবার আগে প্রতিটা কমিশন কিন্তু একজনের সাথে আরেকজন বসছে। যেমন সংবিধান সংস্কার কমিশনের সাথে নির্বাচন কমিশনের বিষয়ে সংস্কার কমিশন বসছে, এক টিম আর এক টিমের সাথে বসছে, কারণ এখানে আইনের তো প্রায়োগিক জায়গা আছে। তারা যেটা প্রস্তাব করবে সেটা আরেকটা কমিশনের প্রস্তাবনার সাথে যদি সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে এটা সুপারিশকে আন্ডারমাইন করবে এবং এই সংস্কারটা ঐক্যমত তৈরি করতে পারবে না। তবে এটা মোটা দাগে ঠিক আছে, এটা আমাদের ফাইন, ডেমোক্রেসির জন্য কোনো সমস্যা দেখছি না। ধন্যবাদ আপনাকে। জুনায়েদ সাকি, পুরো প্রশ্নটা আপনি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সঙ্গে কিছু ইস্যুতে, মৌলিক ইস্যুতেও ভিন্ন মত পোষণ করেছে, আপনি কিভাবে দেখেন এই ভিন্ন মত জানানোটাকে? হ্যাঁ, ভিন্নমত তো যে কেউই জানাতে পারেন, এবং ভিন্নমত জানানোর জন্যই তো আমরা লড়াই করছি। ভিন্নমতের সাথে আমি একমত না হয়েও ভিন্নমত বলার অধিকারের জন্য আমরা লড়াই করছি, সেটাই ডেমোক্রেসির জায়গা। আমরাই তো ভিন্নমত প্রকাশ করছি। যেমন ধরেন নির্বাচন কমিশন বলছেন, নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা যে প্রস্তাব করেছেন তার সাথে এখন বর্তমান নির্বাচন কমিশন তারা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করছেন না, এবং তারা বলছেন যে প্রবাসী ভোটের জন্য নাকি প্রক্সি ভোটই মানে একমাত্র কে মানে ওনারা কেন এটা এত জোর দিয়ে বলছেন যে প্রবাসী ভোটের জন্য প্রক্সি ভোটই একমাত্র উপায়? আরো তো বিকল্প আছে না? বিকল্প অলরেডি যা আছে, যেমন আপনি এই যে মেইলিং সিস্টেমে যে ভোট দেওয়া, কিংবা আপনি ইয়াতে কি বলে ওইখানে কতগুলো সেন্টার করতে পারেন, দূতাবাসগুলোতে ভোট দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আপনি ব্যবস্থা করেন। তো সেইটা করার মধ্য দিয়ে যদি ঠিকঠাক মতো করা যায়, অ্যাডভান্স রেজিস্ট্রেশন, তার জন্য প্রয়োজনীয় যদি ক্যাম্পেইন করা যায়, তাহলে সেখানে সেটা ঘটবে। আমি আমার ভোটটা ওনাকে করলাম, অথরাইজ করলাম, উনি আমার ভোট দিবেন,
এটা তো হতে পারে না। ভোট ইজ একটা একেবারে স্যাক্রেড, এমন একটা রাইট যেটা আপনাকে নিজেকে দিতে হবে। আমি ওনাকে বললাম যে আমার অমুক মার্কায় ভোটটা দিয়ে এসেন, উনি তো নাও দিতে পারে। রাইট। সুতরাং এই যে আমার উইলের মানে ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, সেই সিস্টেমকে আপনি কিভাবে একমাত্র সিস্টেম হিসেবে বলতে পারেন? তো এইটা আছে। তারপর ধরুন টাকার খেলা কিভাবে বন্ধ হবে, কোনো নির্দেশনা কি, পেশি শক্তির ব্যবহার কিভাবে বন্ধ হবে, আপনার ধরেন প্রশাসনিক কারসাজি সেটা বন্ধ হবে কিভাবে, কিংবা ধরেন এই যে পরিচয়গত ঘৃণা বিদ্বেষ, সেটা ধর্মীয় জাতিগত বিভিন্নভাবে কাজ করতে পারে, এইগুলো কিভাবে বন্ধ হবে, কতটা সেফগার্ডটা আছে ইলেকশন সিস্টেমের মধ্যে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ফলে আমাদের দীর্ঘকালের যে লড়াইটা, সেটার অনেকগুলো প্রসঙ্গ কিন্তু এখনও প্রপারলি অ্যাড্রেসড হয়েছে এমন বলা যাবে না। এখন বাংলাদেশ দেখুন, বারবার একটা কথা যদি শেষ, এটাই তো শেষ রাউন্ড, এটাই শেষ, আমি দুটো কথা বলি। দুইটাই বাংলাদেশ একটা, এটা এইভাবে কথা বল, মানে একটা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে, কিংবা দ্বার প্রান্তে। আপনি এই $1 ট্রিলিয়ন অর্থনীতি হলে তার জন্য যে মানে গভর্নেন্স কিংবা একটা আমাদের একটা রাষ্ট্র পরিচালনা নিয়ে ব্যবস্থা লাগবে, তার জন্য যে স্কিল জনগোষ্ঠী লাগবে, শিক্ষা লাগবে, তার জন্য যে অবকাঠামো এবং জ্বালানি লাগবে, ইত্যাকার বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি ধরেন ইলেকশন এবং প্রশাসন ব্যবস্থাকে অত বড় একটা অর্থনীতি পরিচালনার উপযোগী না করি, তাহলে আমাদের উল্টো ভবিষ্যৎ কিন্তু আছে। আমরা একটা গাড্ডার মধ্যে পড়তে পারি, আমরা একটা ইকোনমিক নৈরাজ্যের মধ্যে যেতে পারি। সুতরাং এই যে বিপুল জনগোষ্ঠী, তাকে যদি আপনি অর্থনৈতিক দিক থেকে একটা রিয়েলি মানে একটা এমন একটা উন্নতির জায়গায় নিতে চান, ইনক্লুসিভ উন্নতি, সবাইকে নিয়ে উন্নতি করতে চান, সেখানে একটা নতুন জায়গা দরকার। ইলেকশন নিয়ে আলোচনা করা, প্রশাসন সংবিধান নিয়ে আলোচনা করা, যে কোনো ব্যবস্থা নিয়ে আলোচনা করার অর্থ হচ্ছে আমরা সত্যিকার অর্থে ওই ভবিষ্যতের ওই বাংলাদেশটার উপযোগী ব্যবস্থাটা নির্মাণ করতে পারছি কিনা। আজকের মূল তর্কটা সেই জায়গায়। ফলে সেই তর্কে আমরা মানে এগোনো দরকার। আমাদের মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে ডিবেটের ভরকেন্দ্র এইটাকে একটু সরে যায়। জি, এটা যেন সরে না যায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহদি আমিন। জি, এই যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, এটা তো আসলে ইলেক্টেড গভর্নমেন্ট না, তাই না? এটা পাবলিক ম্যান্ডেট নিয়ে আসে নাই, এসেছে যেটা সব পলিটিক্যাল স্টেক হোল্ডারদের কনসালটেশন, ডায়ালগ এবং নেগোসিয়েশনের উপর ভিত্তি করে। যার কারণেই যখন ওনারা মেজর ডিসিশনগুলো নেবেন, ওনাদের উচিত মেজর কনসালটেশনের মাধ্যমে মেজর স্টেক হোল্ডারদেরকে অ্যাকোমোডেট করা। আমরা সেই ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিলের কথা বলা হয়েছিল। রাইট। আমরা এখানে দেখলাম সংস্কার কমিশনগুলো অনেকগুলো রিপোর্ট দিয়েছেন, দেওয়ার পরে মেজর পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডারদের কাছে দিলেন ফিডব্যাকের জন্য। ইন দ্য মোস্ট আইডিয়াল কেস যেটা হওয়া উচিত ছিল, ওনারা এই রিপোর্টগুলো ধরার আগেই একবার একটা রাউন্ড অফ কনসালটেশন হওয়া উচিত ছিল পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, প্রফেশনালসদের সাথে, এক্সপার্টদের সাথে, অন্যান্য দেশি বিদেশি যারা আছেন প্রফেশনালস, তাদের সবার সাথে এটা আলোচনার মাধ্যমে প্রিলিমিনারি একটা ফাউন্ডেশন তৈরি হওয়া উচিত ছিল। তাহলে জিনিসটা আরও অনেক ওয়েল অর্গানাইজড হতো, আরও অনেক আইটারেটিভ প্রসেসের মাধ্যমে পাওয়া যেত। এখন যেটা হয়েছে, এই প্রসেসটাতে হয়তো ওনারা আবার ওই এমসিকিউ এর মতন কোশ্চেন্স দিচ্ছেন, সেটা ফিল আপ করতে হচ্ছে। ম্যাথোডিক্যালি প্রবলি এটা আরও বেটার কিছু করা যেত, কারণ ডেফিনেটলি গভর্নমেন্টে যারা রয়েছেন ওনারাও তো ইন্টারিম গভর্নমেন্টের সংখ্যার হিসেবে তো একটু লিমিটেশনস রয়েছেন। হয়তো ওনাদের এক্সপার্টিসের ক্ষেত্রে আমরা বলতে পারি, ওনাদের ক্যাপাসিটির ক্ষেত্রে বলতে পারি কিছু লিমিটেশন রয়েছে। এক্ষেত্রে যারা এর আগে দেশ পরিচালনায় ছিল বা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে ছিলেন, ওনাদের যে প্রজ্ঞা, যে অভিজ্ঞতা বা যেই দূরদৃষ্টি রয়েছে, সেটাকে যদি আগে থেকে অ্যাকোমোডেট করা যেত, তাহলে হয়তো এই প্রসেসটা আরও অনেক স্মুথ হতো। যার কারণে কিন্তু ডে ওয়ান থেকে বিএনপি বলেছে যে আমরা ইলেকশনের জন্য একটা ক্লিয়ার রোডম্যাপ চাই। সেই রোডম্যাপের উপর ভিত্তি করে সব রাজনৈতিক দল হয়তো ওনাদের ফিডব্যাকটা দিতে পারতো। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু বারবার বলেছেন, এই অন্তর্বর্তী সরকার আমাদের সবার ঐক্যমত্যের উপর ভিত্তি করে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, তার সফলতা মানে আমাদের সমগ্র বাংলাদেশের সফলতা, এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে সমগ্র বাংলাদেশের ব্যর্থতা। এটা নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সংস্কারের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আমরা চেয়েছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি কনসালটেশনটা আরও বেশি ক্লিয়ার হতো, আরও বেশি ট্রান্সপারেন্ট হতো, আরও বেশি থরো হতো, তাহলে হয়তো আমরা আরও অনেক বেটার একটা জায়গায় আজকে থাকতে পারতাম। আমাদের ছোটোখাটো যে বিভেদগুলো রয়েছে সেগুলো হয়তো থাকতো না, যদিও সেটাই ডাইভার্সিটি হচ্ছে ডেমোক্রেসি মাইক্রো ফাউন্ডেশন। তারপর আমরা আরও অনেক ইউনিফাইডভাবে সংস্কার কাজের ক্ষেত্রে একটা ঐক্যমত্যে পৌঁছে নির্বাচনী পথযাত্রায় একটা সুন্দর জায়গায় থাকতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ, কোনো শেষ কথা বলবেন? আমরা আশা রাখতে চাই, আমরা আশাবাদী মানুষ। গণ অভ্যুত্থান একটা বড় স্পেস তৈরি করেছে। ছোটোখাটো যে আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতামূলক অথবা রাজনৈতিক ভিন্নমত আছে, এগুলো মোটা দাগে যে আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গত বছর, এই আকাঙ্ক্ষা যেন কোনোভাবে নষ্ট না হয়, এই জায়গাটাতে হচ্ছে আমরা সচেতনভাবে রাজনৈতিক কর্মী আকারে 24-এর তরুণদের কাছে যে
যে চাওয়া পাওয়াটা আছে সেটা মাথায় রাখবো এবং এই চ্যালেঞ্জগুলো আমরা আলাপের মাধ্যমে সমাধান করব। অসংখ্য ধন্যবাদ। জুনায়েদ সাকি, একেবারে শেষ কথা 30 সেকেন্ডে। সেটাই আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে পলিটিক্যাল এই যে ট্রানজিশন কিংবা উত্তরণ সেটা সম্পন্ন করা দরকার, কিন্তু চেষ্টা করা দরকার জনগণের এই 5ই আগস্টের যে অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা তার সর্বোচ্চ অর্জনটা যাতে আমরা করতে পারি এবং সেটাকে টেকসই করতে পারি। টেকসই করাটা খুব ইম্পর্টেন্ট। গঠনতন্ত্র মানে সাংবিধানিকভাবে টেকসই করা, রাষ্ট্রগত জনসম্মতির ভিত্তিতে একটা রাষ্ট্রের গঠন হচ্ছে সেই টেকসই করা। আমাদের সবার দীর্ঘদিনের পরিচয় ছিল আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, সেভাবে আমরা রাজপথে লড়েছিলাম। আজকে এই গণতান্ত্রিক পথযাত্রা শেষে আমরা যেন সেই পরিচয়টাকে ধরে রেখে এমন একটা বাংলাদেশ সবাই মিলে গড়ে তুলতে পারি যেখানে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সেই ডেমোক্রেসি হবে যেটা সাস্টেনেবল, এবং সেই ডেভেলপমেন্ট হবে যেটা ইনক্লুসিভ এন্ড মিনিংফুল। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহাদি আমিন, ব্যারিস্টার ফুয়াদ এবং জুনায়েদ সাকি আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, আর তাই গণতন্ত্র ফেরাতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা শুরুতে বলেছি যে আস্থা অনাস্থা, সেই আস্থা অনাস্থা কাটিয়ে আগামীর রাজনীতি হবে নির্বাচনমুখী, সেই প্রত্যাশায় শেষ করছি এসএটিভি সংলাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। দর্শক, জানিয়ে রাখি এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।